আমি একটা স্ক্রিন শেয়ার করেছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। ভাইয়া। আচ্ছা। আপনারা যদি বিসিএস এর বইগুলো দেখেন, আপনারা দেখবেন যে বিসিএস এর বইগুলোতে সরাসরি কোডিং এর কিছু অঙ্ক দেওয়া আছে। অথবা কোডিং সম্পর্কে খুব সামান্য কিছু ব্যাখ্যা বা বর্ণনা করা আছে। কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। কোডিং ডিকোডিং এর যে মূল তত্ত্ব, যেটার মাধ্যমে আপনি সময় বাঁচাতে পারবেন, যে জিনিসটা মনে রাখলে আপনি সময় বাঁচাতে পারবেন, এটা পৃথিবীর কোনো বইয়ে আমি দেখিনি, বাজারে কয়েকটা গাইডে। এটা আপনাদের জানা খুব জরুরি। তা না হলে আপনাদের টাইম সেভ হবে না। টাইম সেভ হওয়ার জন্য আপনাকে কোডিং ডিকোডিং এর শুরুতে আপনাকে একটা ছক তৈরি করতে হবে। এই ছকটা আমি তৈরি করে দেই। আপনারা একটা কাজ করেন। খাতাটাকে হরাইজন্টাল করে ফেলেন। মানে আড়াআড়ি বামে খাতাটা ধরেন। বাম থেকে ডানে লম্বা করে ধরেন। ধরার পর আপনারা একটা আ ৩ সারির একটি টেবিল তৈরি করেন। যেখানে সারি থাকবে ৩ টা আর কলাম থাকবে হচ্ছে ২৬ টা। আপনারা কি আমার স্কেলটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এরকম একটা ২৬ কলাম এবং ৩ সারির একটা ছক আপনারা সবাই তৈরি করেন। করেছেন? করতে পেরেছেন? জি জি ভাইয়া স্যার। করেছি। জি স্যার স্যার। তারপর এর ভিতরে মাঝখানের যে কলামটা আছে সেখানে এ থেকে মাঝখানের কলামটাতে এ, বি, এ থেকে জেড পর্যন্ত লিখে ফেলেন।
তার উপরের সারিতে 1 থেকে 26 পর্যন্ত ইংলিশ লেটার লিখে ফেলেন। কারো মোবাইলে ভাইব্রেট হচ্ছে, একটু মোবাইল ভাইব্রেটটা সাইলেন্ট করেন, মিউট রাখেন সবাই। এই 5, 10, 15 এই সংখ্যাগুলোকে একটু মার্ক করে দেন, হ্যাঁ, একটু কালার করে দেন প্রয়োজনে। হাইলাইট করে দেন 5, 10, 15 এগুলোকে একটু হাইলাইট করে দেন। স্যার 20, 25 এগুলা দিব? হ্যাঁ, $25 লাগবে না, 20 পর্যন্ত করলেই চলবে। আচ্ছা, এবার নিচের সারিতে অপোজিট থেকে 1 থেকে 26 পর্যন্ত আমরা লিখে ফেলি উল্টো ক্রমে। এখানে আমার কালার করার দরকার নেই, এটা আমার র্যান্ডমলি লিখে র্যাপিডলি লিখে গেলে চলবে। ওকে, এই কাজটা যে আমরা করলাম, কেন করলাম? 1 থেকে 26 পর্যন্ত সবগুলো লেটারের পজিশন ফরওয়ার্ড বায়াসে এবং ব্যাকওয়ার্ড বায়াসে মনে রাখা হচ্ছে আমার উদ্দেশ্য। এই জন্য আমরা এই কাজটা করেছি। এতে করে আমার লাভ কি? লাভ হচ্ছে পরীক্ষায় তো আমার এগুলোই আসবে। পরীক্ষা এটাই আসবে যে ও এর জায়গায় এমন একটা অঙ্ক দিবে যে ও এর মান 15 বসাতে হয়, অথবা হয়তো 30 বা 45 বসাতে হয়, 15 কোনো গণিতক একটা সংখ্যা। কিন্তু গণিতক তো পরে, আগে তো আমার জানতে হবে ও এর পজিশনটা কত। ও এর পজিশন 15। আবার এমন একটা অঙ্ক আসবে যেখানে আমার ফরওয়ার্ড পজিশন দরকার নেই, তারা ব্যবহার করেছে সেখানে হয়তো ব্যাকওয়ার্ড পজিশন। তার মানে আমার ও এর ব্যাকওয়ার্ড পজিশনটা তাহলে আমাকে জানতে হবে। এরকম সবগুলো অ্যালফাবেটের সবগুলো লেটারের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পজিশন আমার জানতে হবে। তাহলে আমরা এই যে মাঝখানের 5টি লেটার ই, জে, ও, টি এগুলোকে আমরা কেন মার্ক করে দিলাম? 5, 10, 15, 20 এই পজিশনটাকে আমরা কেন হাইলাইট করে দিলাম? কেউ কি ধারণা করতে পারছেন বা কেউ কি বলতে পারবেন? কেউ একজন আনমিউট করে বলেন যে কেন এই 5-এর গুণিতক সংখ্যাগুলোকে কেন আমি হাইলাইট করছি? স্যার এর ভিতরে যে সংখ্যাগুলো আছে যদি ধরি যে থেকে ও এর মধ্যে কোন একটা সংখ্যা এম বা এন আসলো, তাহলে 10 থেকে 15-এর মধ্যে সংখ্যাগুলো আছে, মানে সহজে আমরা ধরতে পারবো যে থ্যাংক ইউ ভেরি 10 মাচ। থেকে আহসানুল বন্যা, আপনি কোন কিসে পড়েছেন, কোত্থেকে পড়েছেন?
স্যার প্রফেসরস এর যে মানসিক দক্ষতা ছিল ওইখান থেকে স্যার কিছু সেটা বলিনি, বলছি আপনি কোথায় পড়াশোনা করেছেন? আচ্ছা জি স্যার। স্যার আমি পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এমএসএস কমপ্লিট করছি স্যার। সোশ্যাল সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সামাজিক বিজ্ঞান। আচ্ছা, ভেরি জি গুড, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আনসারটা 100% কারেক্ট। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে একটা রিপিট কোশ্চেন করি, যে আমরা তাহলে এই যে 5 গুণিতক 25 ওয়াই কে কেন আমরা মার্ক করলাম না? কেউ একটু বলতে পারে? স্যার কারণ এটা জানি 26-এর আগে 25। ইয়েস, অর্থাৎ আমার 26টা লেটার আমি তো জানি, তার আগেরটা তো 25 হবেই। এটা তো মুখস্থ আমাদের, ওয়াই যে 25 এটা মুখস্থ আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, তাহলে একটা কম শিখে আমার কি লাভ হলো? একটা কম শিখে আমার লাভ হচ্ছে আমার ব্রেনকে আমি প্রেশার কম দিচ্ছি। যখন যতটুকু না শিখলেই না, আমরা সেটা শিখবো, সবচেয়ে কম পরিমাণ শিখবো। আমি একজন ইঞ্জিনিয়ার, পড়াশোনার মধ্যে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করি, প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন অ্যাপ্লাই করি। আমার কাজই হচ্ছে কি, ইঞ্জিনিয়ারদের মোটো একটাই, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড এফিসিয়েন্সি। সবসময় তাদের চিন্তা হচ্ছে মিনিমাম ইনপুট, ম্যাক্সিমাম আউটপুট। সবচেয়ে কম পরিশ্রম করে কিভাবে সবচেয়ে বেশি কাজ আমি করতে পারি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক একইভাবে আমাদের এই কোর্সটাও কিন্তু আমরা এভাবেই সাজিয়েছি। এত কম পড়া পৃথিবীর কোনো কোচিং এ দিবেন আপনাকে। আপনি কনফারেন্সে যান, ওরাকলে যান বা অন্যান্য সাইফুডসে যান, সব যেকোনো কোচিং এ যান, আপনাকে শীট ধরায় দিবে, মোটা মোটা শীট। কতটুকু ক্লাসে রিডিং পড়াবে, কতটুকু পড়াবে না, সেটা তারাই জানে। কিন্তু আপনার পক্ষে সেটা বাসায় এসে মুখস্থ করা অনেক টাফ হয়ে যাবে। আমাদের বাংলাদেশ বিষয় বলে প্রথম ক্লাসটা কিন্তু এরকমই হয়েছে, এই জন্য আমরা একটু স্থগিত রাখছি। ম্যাডামও বিজি ছিলেন। আমরা শীটগুলোকে মানে কমাচ্ছি, সর্টিং করছি, ছোট করছি আর কি। আমার কাজই হচ্ছে সবচেয়ে কম পড়ে কিভাবে আমি সবচেয়ে বেশি নাম্বার রাখতে পারবো। তো ঠিক একই রকম এখানেও আমি একই টেকনিক অ্যাপ্লাই করেছি, যে আমি 26টা লেটার মুখস্থ করব না, 4টা লেটার মুখস্থ করে আমি সেটার ফরওয়ার্ড বায়াজের 26টা এবং ব্যাকওয়ার্ড বায়াজের আরো 26টা, মানে মোট 52টা সংখ্যা, 52টা পজিশন আমি মনে রাখতে পারবো। এটা হচ্ছে আমার টেকনিক। আচ্ছা, দেখি আরেকটু আগাই, টেকনিকটা কি, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ইজেওটি এর মান হচ্ছে 5, 10, 15, 20। ইজট, আপনারা সালমান শাহ একটা মুভি দেখেছেন না? সে একটু ফান করে কথায় কথায় বলতো, আহারে গিট্টু ছুটছে অথবা গিট্টু লাগছে। একটা মুভিতে কিন্তু সেই কথাগুলো বলে। তো এখানে এই যে জট লাগছে না, ইজেওটি এর বাংলা কি? ই জট। ই মানে কি? দাঁতে কামড় দিয়েছে মানে জট লেগে গেছে, হাই হাই প্রবলেম হয়ে গেল। এটা মনে রাখবেন, তাহলে আপনার পরীক্ষা হলে আর ভুল হবে না। যে ই যে ওটি 5, 10, 15, 20। তারপর আমরা একটু লিখি ই জে ও টি, কত? 5, 10, 15, 20। আচ্ছা, তার মানে টি এর পজিশন 20, ও এর পজিশন 15, জে এর পজিশন 10, ই এর পজিশন 5। এগুলো আমরা ইজিলি বুঝতে পারছি। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? নেই? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন নেই? না স্যার। আচ্ছা, এখনো পর্যন্ত তেমন কিছু বলিনি, কঠিন কিছু বলিনি, প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, এবার আমরা চোখ বন্ধ করে যদি কাউকে বলি আমি ভি এর পজিশনটা বের করতে চাই, ভি, আমরা কি জানি ভি এর পজিশনটা কোথায়? টি এর কাছাকাছি। পি কিউ আর এস টি ইউ ভি। ও আচ্ছা, টি এর পরে ইউ ভি। আচ্ছা, তখন কি করবেন জানেন? একটু শেয়ারটা স্টপ করে আমি আমার ভিডিওটা একটু, সবাই একটু দেখেন, গণবেন কিভাবে। ওই যে মানসিক দক্ষতা ক্লাসে, ক্যালেন্ডারের ক্লাসে গণা শিখিয়েছিলাম, এখনো আপনাকে সেভাবে গুনতে হবে। গোনার স্ট্র্যাটেজিটা কি? টি থেকে আমি টি বাদ দিয়ে ইউ ভি, টি বাদ দিয়ে, মনে রাখবেন টি বাদ দিয়ে গুনবেন। টি বাদ দিয়ে গুনলে আমার যে কয়টা আঙ্গুল গুনতে হয় ভিতে যেতে, আমার দরকার হচ্ছে ভি এর পজিশন বের করা। ভি এর আমারটা মুখস্থ করিনি কষ্ট করে, আমি মুখস্থ করেছি টি এর। এখন আমি যদি ভিতে যেতে চাই তাহলে কি করতে হবে? টি থেকে জাম্প করে ভিতে যেতে হবে। কয় ঘর আমি জাম্প করব শুধু সেটা আমি গুনবো। টি এর পরে কি? ইউ বি, 2 ঘর। 2 ঘর আমি গুনেছি আঙ্গুলে। তার মানে তার মানে টি এর পজিশন 20, 20 এর সঙ্গে এই 2 আমাকে যোগ করতে হবে, মানে 22। অর্থাৎ ভি এর পজিশন 22।
বুঝিনি এমন কি কেউ আছি? নেই, থাকার কথা না, সবারই বোঝার কথা, সিম্পল কথা বলেছি। আচ্ছা যাই হোক, এখন একইভাবে যদি আমাকে বলে কিউ, কেউ দেখবেন না, না দেখে বলেন কিউ এর পজিশনটা কত হতে পারে? আমরা না কিউ না, আর এর পজিশনটা বের করি, আরও না, আমরা এম এর পজিশন বের করি, এম। আচ্ছা এমটা কোথায় যেন? জে কে এল এম এন ও, আচ্ছা জে এবং ও এর মাঝখানে এম, বা ও এর পাশাপাশি এম। এখন আপনি এই এমটাকে জে এর পরেও যেতে পারেন, কে এল এম এভাবেও বের করতে পারেন, অথবা যদি বলেন এম এর পরে এম এন ও, এম থেকে 2 ঘর গুণে ওতে যেতে হয়, ও এর মান আমার মুখস্থ 15, তাহলে 2 ঘর গেলে যেহেতু 15, তার মানে এম এর পজিশনটা ও এর চেয়ে 2 ঘর কম, মানে ও এর এম এর পজিশনটা 13। দিস ইজ মাই স্ট্র্যাটেজি। আচ্ছা ফাইন। এখন যদি বলা হয় কোন একটা সংখ্যার বিপরীত পজিশন কত, ধরেন বললো কিউ, কিউর মান কত? ও পি কিউ 15, 16, 17, মানে কিউ এর পজিশন হচ্ছে 17, ফরওয়ার্ড পজিশন। এখন কিউ এর ব্যাকওয়ার্ড পজিশনটা কত হওয়া উচিত, কত হবে? এটা এখন আমার ওই এক থেকে উল্টা ভাবে 1 2 3 গণে আসা সূত্র পুরাটা সংখ্যা মুখস্থ করার দরকার নাই। এই 26টা সংখ্যার ব্যাকওয়ার্ড পজিশন মুখস্থ করার কোনো মানে নেই। আবার ওই কিউর পজিশনটা একদম জেড থেকে জেড, আঙ্গুলে দেখেন জেড, ওয়াই, ভি, এক্স, এগুলো গোনা কিন্তু অনেক কঠিন, কষ্ট, উল্টা ভাবে গোনা। তাহলে কি করা দরকার? ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে আপনি শুধু একটা সূত্র মনে রাখেন, খুব সহজ একটা সূত্র। সূত্রটা কি? 27 মাইনাস ফরওয়ার্ড। খাতায় লেখেন ব্যাকওয়ার্ড পজিশন equals to 27 minus forward. সাতাশ থেকে বিয়োগ করলেই দেখবেন আপনি আপনার পজিশনটা পেয়ে যাবেন। যেমন দেখেন এখন এই যে কিউর পজিশনটা, যদি আমরা বলি কিউর পজিশনটা কত হবে, আমরা জানি কিউর ফরওয়ার্ড পজিশন হচ্ছে 27, তাহলে কিউর ব্যাকওয়ার্ড পজিশনটা হবে 27 থেকে যদি আমরা সরি কিউ এর ফরওয়ার্ড পজিশন হচ্ছে 17, আমরা যদি সূত্রে 27 থেকে ফরওয়ার্ড পজিশন 17 বিয়োগ করি, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 10। তার মানে ইংলিশ অ্যালফাবেটকে যদি উল্টা দিক থেকে গণে আসি, তাহলে কিউ এর উল্টা পজিশনটা হবে 10। একইভাবে আমরা কিউ ছাড়াও বাকি সবগুলোর পজিশন যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা আঙ্গুলে গুনে গুনে না করার চেয়ে এই সূত্রটা ব্যবহার করে পারবো। তার মানে আমাকে মনে রাখতে হচ্ছে কি? মনে রাখতে হচ্ছে আমাকে 2টা জিনিস মাত্র, 2টা জিনিস মনে রেখে আমি সবগুলো মনে রাখতে পারবো। আমাকে মনে রাখতে হচ্ছে ই যে ও টি 5 10 15 20, একটা জিনিস মনে রাখতে হচ্ছে। আরেকটা মনে রাখতে হচ্ছে যে 27 থেকে ফরওয়ার্ড বিয়োগ করলে ব্যাকওয়ার্ড পাই। এই 2টা জিনিস মনে রাখলে আমি পুরোটা অ্যালফাবেট, পুরোটা ছক পরীক্ষার হলে আমাকে আঙ্গুলে গুনতে হবে না, মুখস্থ, আর আজকে মাথায় মুখস্থ করতে হবে না। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমরা কি সামনে আগাবো, অঙ্কে ঢুকে যাব? জি স্যার। ওকে, কে বললেন জি স্যার? বান্না স্যার। বন্যা? আচ্ছা আপনার নাম কি বন্যা না বান্না? বান্না স্যার। ও বান্না, আচ্ছা আবার বলেন তো জি স্যার। জি স্যার। আচ্ছা শাহরুল আজিম রানা আছেন? জি স্যার আছি। আপনি বলেন তো জি স্যার। জি স্যার। আচ্ছা ফিদা আছেন? জি স্যার। তো কি আছো? জি ভাই। আচ্ছা রানা আছেন? একটু আগে বলেছেন শাহরুল আজিম রানা, আপনি আছেন? জি স্যার। আচ্ছা আবার বলেন তো জি স্যার। জি স্যার। আবার বলেন তো একটু জোরে, শুনিনি। স্যার নেটওয়ার্কে প্রবলেম করছে আপনার, আবার বলেন। আমার নেটওয়ার্ক প্রবলেম আছে স্যার। একটু একটু প্রবলেম করছে, জি আবার স্যার। বলেন জি স্যার। জি স্যার। আচ্ছা এই যে একটু খেয়াল করেন আমি কেন বললাম, এই যে জি স্যার কথাটা, জি অনেকে জি না বলে বলছেন জি স্যার, জি। বিশেষ করে যে চুয়াডাঙ্গা নড়াইল এই অঞ্চলের লোকজন জ কে জ বলে, চ কে স বলে, চাঁদ না বলে বলে সাদ, চাঁদ সাদ, জি জি, জেলা জেলা। উচ্চারণগুলো অল্পপ্রাণ মহাপ্রাণের মধ্যে
গড়বড় করবেন না, একটু খেয়াল করবেন। জি জি মানে জি, জ মানে জ, আবার জ মানে জ। জ এর উচ্চারণ বাংলায় খুব কম, ম্যাক্সিমামই জ উচ্চারণ, জ। আমাদের উচ্চারণ আমাদের ব্যক্তিত্বের পরিচয়ক, আমাদের বলিষ্ঠ কণ্ঠের পরিচয়ক। আমি যদি জ শক্তিশালী ভাবে জ না বলে যদি বলি জ, তার মানে শরীরে শক্তি কম। আর যার মুখে শক্তি কম, চাপায় জোর কম, মনে রাখবেন তার মানে কি বলে, তার হাতেও জোর কম। মানুষের জোর হচ্ছে 3 প্রকার। দৈহিক মানে মানুষের ইন্টারনাল জোর, টাকা জোর বলছি না, বা সামাজিক ম্যান পাওয়ার এগুলো বলছি না। নিজস্ব জোর, ব্যক্তিগত জোর হচ্ছে 3 প্রকার। সবচেয়ে ইম্পর্টেন্ট জোর হচ্ছে ব্রেইনের জোর, কার ব্রেইন সবচেয়ে ভালো। সেকেন্ড জোর হচ্ছে তার চাপার জোর, সে কত ভালো বক্তা, কথা সুন্দর করে বলতে পারে, কত সুন্দর যুক্তি প্রদর্শন করতে পারে। আর থার্ড জোর হচ্ছে তার মাসলের জোর, শারীরিক শক্তি। এই একজন মানুষের জোর হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? ওকে ফাইন, আমরা ব্যাকরণ বাদ দিয়ে এখন আমরা ইয়েতে চলে আসি। ভাইয়া কিন্তু আমরা ময়মনসিংহ অঞ্চলে যারা আছি, আমরা যে সবসময় হটা বেশি ইউজ করি, আমাদের বেলায় কি হবে? কোন হ বেশি ইউজ করি? মানে পানি কেউ কি কিছু হানি? বললো, আমরা এটা তো ভুল উচ্চারণ। আমরা যদি বলি হানি খেয়ে লাও, আমরা বলি না পানি হ্যাঁ, খেয়ে নাও, পানিটুকু খেয়ে ফেলো, পানিটুকু পান করে পানি নাও। তো বলি না, আমরা তো পানি বলি না ভাইয়া। হ্যাঁ, ময়মনসিংহ অঞ্চলে অনেক অঞ্চলে, বিশেষ করে ময়মনসিংহের উত্তর অঞ্চল, যারা মহুয়া, মলোয়ার দেশ, ভেলোয়ার দেশ, নেত্রকোনা, কেন্দুয়া, নান্দাইল, কিশোরগঞ্জ, এই অঞ্চলের মানুষজন কিন্তু পানিকে বলে হানি। হানি গায়ে লাও, পানিটা খেয়ে হানিও না, আমরা একটু হানি মানে একটু হানি, হয়ের মধ্যে একটু জোরটা বেশি দিই। হ্যাঁ হানি গায়ে লাও। আচ্ছা, আমি জানি। আর নেত্রকোনার ভাষাটা আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার নেত্রকোনার ভাষাটা। জামালপুরের ভাষার চেয়ে নেত্রকোনার ভাষাটা সুন্দর। ভাষা তো সব একই, কিন্তু একটু ওই যে টান দেয়, অল্প একটু টান টান হয়, ওই জন্য ডিফারেন্স চলে আসে আর কি। হ্যাঁ, আর বিশেষ করে ওই ময়মনসিংহ এর আপনার সেলস শপিং সেন্টার গুলোতে গেলে যখন দেখবেন টাইপওয়ালা যে সেলসম্যানরা যখন শুদ্ধ ভাষায় কথা বলে না, আমি এটাকে খুব এনজয় করি, খুব হাসি লাগে। মানে যখন একজন মানুষ যে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, বাট সে আর্টিফিশিয়ালি কথা বলার চেষ্টা করছে শুদ্ধ ভাষায়, তখন সেটা যে কি হাস্যকর হয়, মানে খুবই, মানে এক কথায় আমাকে ডিপ জলের কমেডি বা তাহিরের কমেডি দেখতে হবে না। টাইপওয়ালা সেলসম্যানরা এমন একটা ভাব ধরবে, আপনাকে সার্ট ডেকে আপনার পকেটে টাকা বের করে ফেলবে, এরকম একটা ভাব। তো এটা আমার খুব ভালো লাগে আর কি, আমি এনজয় করি। ওটার আমরা পড়ায় চলে আসি, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। জি স্যার বলবেন, জি। রানা বলেন তো জি স্যার। জি স্যার। হয় নাই জি, আপনি আবার জি বলেছেন, বলতে হবে জি স্যার, জি, জ। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এখন হয়েছে। আপনি 2টা শব্দ একসঙ্গে উচ্চারণ করেন তো, জি জি, পার্থক্য আছে নাকি নাই? জি জি। জি একটু আছে স্যার। হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি বলেন তো পার্থক্যটা, জি জি, 2টা একসাথে বলেন তো। জি 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 আবার বলেন। জি জি জি। ইয়েস, কারেক্ট। এবার আপনি পারবেন, এবার আর ভুল হবে না। ফাইন, ভাইয়া, বলেন। স্যার অর স্যার, হুইচ ইজ কারেক্ট? আবার বলেন, বুঝিনি। স্যার অর স্যার? স্যার না, স্যার স্যার মোটেই কারেক্ট না। স্যার, স্যার যেটা বিএটি ব্যাট, হ্যাঁ এসএডি সেড, এই স্যাডের উচ্চারণ সে, আর দন্তা সহায়িকার সা বা সা উচ্চারণ এক না, 2টা কোনোটাই কারেক্ট না। কারেক্ট হচ্ছে স্যার, স্যার, টেবল, স্যার, টেবল, স্যার, স্যার। ইয়েস স্যার, ওকে, ইয়েস স্যার, ওকে স্যার। স্যার, ভাই নট স্যার, নট স্যার, দিস ইজ স্যার, ইয়েস স্যার, স্যার, ইয়েস। ভাই ওকে। আমি একটু একটা বিষয় বলতে চাই, মানে আমার কাছে এরকম মনে হয় এই সার বিষয়টা নিয়ে। হ্যাঁ, এই সারটা আসলে যখন এই যে ব্রিটিশ উচ্চারণ সায়ার, যে এই সায়ার স্যার, থেকে ইয়েস ইয়েস স্যার। এই ধ্বনি পরিবর্তনের মাধ্যমে মনে হয় স্যার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা হচ্ছে ওই যে সম্মান করে যখন কাউকে, যেমন জাহাপনা, বাংলায় যেমন বলা হয় যে রাজাদেরকে বলা হতো জাহাপনা, একই রকম ওই যে ওদের যে বিশপ থাকতো, কিং থাকতো, এদেরকে বলা হতো সায়ার, এরকম বলা হতো সম্মান সূচক। সেখান থেকে স্যার চলে আসছে আর কি। আমরা পড়াশোনার মাঝখানে একটু একটু বিনোদনও করবো, তাই না? বিনোদনের মাধ্যমে একটু শিখবো, আবার বিনোদনও নেবো, তাই না? আবার একটু গানও গাইবো, জোকসও বলবো, তাই না? তাহলে পড়াশোনায় আনন্দ খুঁজে পাবো আমরা। এবার আমরা প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করি, দেখবেন মনে হবে কত সহজ, এত সহজ কি বলাইলেন স্যার এগুলা। আপনি তখন থিওরিতে যে কঠিন বললেন, যেটুকু যতটাই কঠিন লেগেছে, অঙ্ক তো দেখবেন যে আরো বেশি সহজ। ঘটনা কি? ঘটনা হচ্ছে ঘটনা কিছুই না, ঘটনা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল।
30তম বিসিএস পরীক্ষা এসেছে, 30th বিসিএস। লিখি অঙ্কটা। ত্রিশতম বিসিএস এসেছে ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি? ইফ 1394 equals to acid, then 5416 equals to what? This is 30th BCS. আচ্ছা, এই যে কোডিং করলো, এই দেখেন প্রথম যে লাইনটা 1394, এটাকে অ্যাসিড বলা হলো, এটা কিন্তু এক্স্যাক্টলি একটা কোডিং। আর এখানে আমি মনে মনে করতে হবে কি, এই কোডটা উদ্ধার করতে হবে। কোডকে উদ্ধার করাকে বলা হয় ডিকোডিং। আবার এইখানে যে আমি যখন আবার নতুন করে কোড বসাবো 4টা লেটারের মধ্যে, সেটাকে বলা হবে রিকোডিং। রি মানে পুনরায় আমি কোড বসাবো। অর্থাৎ একবার আমি, ওরা কোম্পানি আপনাকে, বিপিএসসি আপনাকে কোডিং করে দিয়েছে, আপনার কাজ হচ্ছে প্রথমে ডিকোডিং করা, তারপরের কাজ হচ্ছে আবার নতুন করে আবার কোডিং করা। এখন এই যে 1 এর সাথে এ এর কি সম্পর্ক, 3 এর সাথে সি এর কি সম্পর্ক, আই এর সাথে 9 এর কি সম্পর্ক, 4 এর সাথে ডি এর কি সম্পর্ক, যা সম্পর্ক সেই একই সম্পর্ক আপনি 5416 দিয়ে খুঁজে বের করবেন। বলেন এটা তো। ইডিএফ। হ্যাঁ, অর্থাৎ আপনার এখানে পজিশন গুলো একেবারে হুবহু বসিয়ে দিয়েছে, কোনো ঝামেলা করেনি, সরাসরি সংখ্যা বসিয়ে দিয়েছে, নাম্বার। আচ্ছা, আমি একটু লাইনটা ভুল লিখেছি, এটা 5416 না, এটা হচ্ছে 4516। 4516 হলে ডেফ হবে, ডিইএফ। রাইট, ডেফ না, ডিফ অর্থ হচ্ছে বধির। হ্যাঁ সরি, জি ভাই। হ্যাঁ, ডিফ এন্ড ডাম্প, বোবা এবং কালা, ডিফ। দিস ইজ আনসার, ভেরি ইজি। অঙ্ক শেষ। এত সহজ? হ্যাঁ, এতই সহজ, এগুলোই আসে পরীক্ষায়। আচ্ছা, আমরা একটু দেখি যে আরো কি আসতে পারে পরীক্ষায়, বিভিন্ন বিসিএস পরীক্ষায় কি কি এসেছে। এত সহজগুলো করাবো না, অনেকগুলো আমি স্কিপ করে গেলাম, পুরো পৃষ্ঠায় আমি স্কিপ করে গেলাম। এগুলো একই রকম, সরাসরি হুবহু পজিশন যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। ওকে, আমি একটু মানে খোঁজার চিন্তা করছি কোথায় একটু কঠিন আছে বা কোথায় একটু আপনার ব্রেইন অ্যাপ্লাই করার সুযোগ আছে, আমি সেটা খুঁজছি। আমি সহজগুলো স্কিপ করে যাচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার প্রতিবারই কি এইটুকু পার্ট থেকে একটা করে প্রশ্ন থাকেই? হ্যাঁ, প্রিলিতে তো থাকেই, একটা তো কমপক্ষে থাকেই, অনেক সময় দুইটাও থাকে, কারণ আমার চ্যাপ্টার হচ্ছে মোটামুটি মোটা দাগে 8টা 9টা, আর প্রশ্ন আসে 15টা। সো কোনো কোনো চ্যাপ্টার থেকে 2টা আসে, আর 5টা চ্যাপ্টার থেকে একটা আসে, তো 5টা চ্যাপ্টার থেকে 2টা করে মোট 15টা আসে। আর রিটেনে 15টা চ্যাপ্টার থেকে যদি 50টা আসে, 3 15 45, মানে গড়ে প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা বা 3টা করে কোশ্চেন আসে, কোনো কোনো চ্যাপ্টার থেকে 5টা করে প্রশ্ন আসে। ওহো, তাইলে ভালোই নাম্বার পাইলাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এটা থেকে নাম্বার পেয়ে যাবেন কনফার্ম। এই 1 2 নাম্বার প্রিলিতে এই অংশ থেকে শুধু 1 2 নাম্বার না, আমি বললাম আপনাদেরকে একদিন একটা পোস্ট দিয়েছিলাম যে মানসিক দক্ষতা এবং আইসিটি এই দুইটা ক্লাস মিস করবেন না। এই জন্য না যে এটা খুব কঠিন অথবা এটা খুব মানে ইন্টারেস্টিং, এর জন্য না। কারণ হচ্ছে এটা হচ্ছে নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি 5টা 6টা ক্লাস করি মানসিক দক্ষতার, আপনি 15 মধ্যে 13 14 পেয়ে যাবেন, যেটা অন্য কোনো সাবজেক্টে পাবেন না। আচ্ছা, আমরা এবার যাই। ডেফ স্যার, এটা কি স্যার মানে শুনতে পায় না, এটা না বধির তো? ডিফ, হ্যাঁ বধির। স্যার তাহলে তো স্যার ডেফ হবে না উচ্চারণ? আমি তো জানি ডিফ এন্ড ডাম্প। স্যার আমি স্যার যে অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখেছি স্যার ডেফ বলে। তাহলে ডেফ, তাহলে আমার জানা ভুল ছিল, হতেই পারে। ডেফ এন্ড ডাম্প। ডিএএইচ ডেথ, সাধারণত ইএ একসাথে থাকলে উচ্চারণ হয় এ, যেমন ডিএএটিএইচ ডেথ, বিআরইএটিএইচ ব্রেথ, তাই না? তারপর ডেথ, ব্রেথ, আর কি আছে? ইএ দিয়ে কি ওয়ার্ড আছে? আবার এফইএএসটি ফিস্ট, তখন কিন্তু আবার ফেস্ট না। আসলে ভ্যারি করে, কখনো কখনো ইএ এর উচ্চারণ এ হয়, আবার কখনো কখনো ইএ এর উচ্চারণ রস্বইকার হয়। হোয়াটএভার, আমরা দেখে নিব না ডিফ উচ্চারণটাকে, আমি একটু দেখে নিই, এখনই দেখে ফেলি। ডিইএফ। তাহলে স্যার মাংসের মিট যে স্যার, এটা উচ্চারণ কি মিট হবে না মেট? হ্যাঁ, মিট, এমইএটি মিট। অর্থাৎ ইএ এর উচ্চারণ অনেক সময়
রস্বইকারও হয় আবার একারও হয়। ডেফ। আমি ডিকশনারি থেকে দেখলাম উচ্চারণ, তারা বললো ডেফ। ডেফ বললো না? জি স্যার। ডেফ। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনাদেরকে দেখেন নলেজ শেয়ারিং হচ্ছে, কিন্তু আমি কিন্তু আপনাদের পড়াতে আসিনি, নলেজ শেয়ার করতে এসেছি। আপনাদের নলেজ থেকে আমি এনরিচ হবো, আমার নলেজ থেকে আপনারা সমৃদ্ধ হবেন। ফাইন। আমরা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2018 সালে একটা কোশ্চেন আসছে, এটা একটু প্র্যাকটিস করি দেখি কি কি বলেছে তারা, জাতি কি বলতে চায়। বিবি ফর বাংলাদেশ ব্যাংক, এডি ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সহকারী পরিচালক। আচ্ছা, বলেছে ইফ 21215120 21215120 represents blot, then 612135 represents what? বলেন তো কি হতে পারে? এই ব্লটের সঙ্গে আগে 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 এখানে ইয়ে করেন, আগে আপনি ডিকোড করেন বি এর সঙ্গে কি সম্পর্ক। আচ্ছা, বি এর সঙ্গে 2, ফাইন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এল এর পজিশন কি 12, জে এর পজিশন 10, জে কে এল, ইয়েস, এল এর পজিশন 12, তার মানে এল এর পজিশন 12, ও এর পজিশন 15, এ এর পজিশন 1, টি এর পজিশন 20, ইয়েস, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এইখানে এটাকে কোডিং অনেকভাবে করা যেতে পারে। এখন এটা কি ওয়ান সিঙ্গেল নাকি 1-2 মিলে একটা, আমি তো জানি না। এটা জানবো কিভাবে? তাহলে আমাকে অপশনগুলো দেখতে হবে, তারা কোনটা দিয়েছে। অপশনগুলো আমি একটু লিখি। লেখা আছে ভয়েস, লেখা আছে বেল্ট। আচ্ছা, উচ্চারণটা কি বেল্ট না বল্ড? টাক ইংরেজি। ফ্লেম, কেউ কি জানেন? BALT, বেল্ট উচ্চারণ কি বেল্ট না বল্ড না বোল্ড? বল্ড হবে ভাইয়া, বল্ড। আর ইউ শিওর? ইয়েস স্যার, আই এম শিওর। ওকে, bold. ফ্লেম, ভয়েস, bold, ফ্লেম, আরেকটা কি? ক্যাসল, CASTLE, ক্যাসল অর্থ কি? দুর্গ, প্রাসাদ। প্রাসাদ আর দুর্গের মধ্যে পার্থক্য আছে। দুর্গ হচ্ছে পাহাড়ের মধ্যে বা কোনো দুর্গম জায়গায় ঘাটির মতো করে রাখা, এটাকে বলা হয় দুর্গ। আর প্রাসাদ মানে হচ্ছে রাজপ্রাসাদ, নর্মালি থাকার জন্য যেটা, সেটাকে বলা হয় প্রাসাদ। বাংলায় প্রাসাদ এবং দুর্গের মধ্যে পার্থক্য আছে। ইংলিশে আমি জানি না এরকম কোন ওয়ার্ড আছে কিনা যেটা রাজপ্রাসাদ, সরাসরি প্রাসাদ ইংরেজি কি সেমন্তি ম্যাম থাকলে বলতে পারতেন। তবে ক্যাসেল শব্দটা দুর্গ, এটা শিওর। এবার আমরা চলে আসি যে এটা আনসার হবে ভাইয়া ফ্লেম। ফ্লেম হবে, ফ্লেম। হ্যাঁ, দেখাই Flame যাচ্ছে। হবে। এফ হচ্ছে 6 নাম্বার, এফ 12 নাম্বার হচ্ছে এল, লিখলাম এল, 1 হচ্ছে এ, 13 হচ্ছে এম, 5 হচ্ছে ই। অর্থাৎ এখানে কোনটা কোনটা ভাগ করব, এটা কি 21 নাকি আলাদা 2 আলাদা 1 নাকি এই দুইটা একের সাথে সংযুক্ত 12, এটাই হচ্ছে বের করা আমার উদ্দেশ্য। আমাকে অপশনগুলোর সাথে মিলিয়ে দেখতে হবে। স্যার এই হচ্ছে এইখানে তো 61 কোনো সংখ্যা নাই, 61 কোনো সংখ্যা নাই, এই কারণে স্যার হ্যাঁ, এই কারণে 60 হবে। প্রথমটা এফ, এটা বোঝা যাচ্ছে। কিন্তু পরেরটা কি 1-2 মানে কি এবি? 1-2 কি এবি নাকি দুইটা মিলে 12 না 12 ভাইয়া, মিলে হচ্ছে এল? 12। না স্যার, ওটা এল। হ্যাঁ, এটা বুঝবো কিভাবে আমি? আর অপশনে যদি থাকতো এফ এবি। তো হয়ে গেল। আচ্ছা, অপশনে যদি এফ এবি থাকতো আপনি কিভাবে বুঝতেন এটা কি এল নাকি এফ এবি? বুঝতেন না তো। সবগুলো বাকিগুলো মিলিয়ে আপনাকে দেখতে হতো যে কোনটাতে আমার কোন একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয়। জি স্যার। ওকে, যেমন ফ্যাবুলাস হইতেই পারতো, পরের গুলো ফ্যাবুলাস। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রভোক ইকুয়ালস টু সামথিং হলে, না এটা করাবো না, এটা ইজি, সরাসরি 38তম বিসিএস লিখিত পরীক্ষায়, দেখেন লিখিত পরীক্ষায় সেম টাইপের অঙ্ক আসে। লিখেছে ইফ 38 রিটেন, এসেছে ইফ ফেস ইকুয়ালস টু 6135, যদি ফেস মানে চেহারা
ফেস ইকুয়ালস টু 6 1 3 5 হয়, তবে ভাই BHAI ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, ফেসের সাথে 6135 এর সম্পর্ক কি? আচ্ছা, এটাও তো একদম সিম্পল, সরাসরি কোডিং দিয়ে দিয়েছে। সরি, এটা আমি করাবো এটা না, তো ভাইয়া সরাসরি একদম ওই যে এটা করাবো না, নাম্বার এটা স্কিপ, ফরওয়ার্ড এটা পারি আমরা সবাই, করালাম না। কঠিন 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 কোথায়? কঠিন, আই এম লুকিং ফর শত্রুস। এটা লোকটা কার ছিল? লুৎফুজ্জামান ফাফর। ইয়েস, লুৎফুজ্জামান ফাপর। আচ্ছা, ভালো কথা বলেছেন, ফাপর। এটা আমি প্রথম শুনলাম, আমি জানতাম লুৎফুজ্জামান বাবর, আপনার মুখ থেকে প্রথম শুনলাম লুৎফুজ্জামান ফাপর। 34th and 32nd। আচ্ছা, মদনের 32nd মানুষ যদি শুনতে পারে লুৎফুজ্জামান ফাপর বলা হয়েছে, একদম মানে মাইকিং করে আরে রীতিমতো ফেলবে। মারামারি করবে ওরা, আমি বলি নাই কিন্তু, মাইকিং আরেকজন করে বলেছে। মারামারি করবে। না, আমি কিন্তু পক্ষপাতী না, আরেকজন বলেছে, আমার দোষ নাই কিন্তু। আচ্ছা, এখন ওই যে, আমিও তো এটাই বলতেছি যে আচ্ছা, ওরা যদি বাইরে নিতাম শোনে আর কি, ওরা মাইকিং করে মারামারি করে সব সময়। তাই নাকি? মদনের লোকজন? হ্যাঁ, একদম ডেট ফিক্সড করবে, কয়টার সময় মারামারি হবে ওইটা ফিক্সড করবে, কইরা ওরে পুরা বাপরে, তো মানে তল্লাশি যুদ্ধ। মাইকিং করে তারপরে মারামারি করে। না, এটা ভালো, মাইকিং করাটা ভালো। লিস্ট দোকানপাট বন্ধ থাকবে, পথচারীরা ওই রোড দিয়ে যাবে না, নারী শিশুর উপর না, হামলা বন্ধ হবে না। থাকবে স্বাভাবিক ভাইয়া, কারণ দোকানদার যারা তারাও তো মারামারিতে পার্টিসিপেট ও করে। আচ্ছা, তারা তো পার্টিসিপেন্ট। ভাই আমি শুনছি ব্রাহ্মণবাড়িয়ার লোকজন নাকি বোরিং স্যার, ফিল তাহলে করলে অডিয়েন্স নাই, এই তিনটা জায়গায় এরকম হয়। অডিয়েন্স নাই, অডিয়েন্সের অভাব তাহলে এখানে। তাহলে আমাদের তারা ভাড়া করতে পারে, আমরা বিভিন্ন বিল্ডিং এর ছাদের উপর ক্যামেরা, বাইনোকুলার নিয়ে, ক্যামেরা নিয়ে রেডি থাকবো। ব্রাহ্মণবাড়িয়া উচ্চারণটা ভুল, হ্যাঁ, উচ্চারণটা কি হওয়া উচিত? ব্রাহ্মণবাড়িয়া। ইয়েস, ব্রাহ্মণও বলা যাবে না, ব্রাহ্মণ। ব্রাহ্মণ ময় হয় সংযুক্ত, ময়ের সঙ্গে হয় সংযুক্ত, উচ্চারণটা কিন্তু কঠিন। ব্রাহ্মণবাড়িয়া, নট ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণ বললে ভুল হয়ে যাবে, ব্রাহ্মণ বললেও ভুল হয়ে যাবে, এটাকে বলতে হবে ব্রাহ্মণবাড়িয়া। কারণ এটা এটা আমি তো নিয়মটা হচ্ছে কি, মিউট করেন, কে সাইড টক করছেন। জানি না। নিয়মটা হচ্ছে কি জানেন? নিয়মটা হচ্ছে, যখন কোন একটা বর্ণের সঙ্গে হ যুক্ত হয়, হ ধ্বনি যুক্ত হয়, তখন না, উল্টা বলেছি, যখন হয়ের সঙ্গে কোন একটা ধ্বনি যুক্ত হয়, তখন ওই ধ্বনিটা আগে চলে আসে এবং তারপরে ওই ধ্বনিটার সঙ্গে হ যুক্ত হয়ে পুনরায় রিপিট হয়ে যায়। যেমন আহ্বান, হ্যাঁ, উচ্চারণটা কি? আহ্বান, তাই না? আহ্বান, আহ্বান, হয়ের সঙ্গে যখন কোনো কিছু যুক্ত হবে, আহ্বান। তার উচ্চারণ হবে আহ্বান। আচ্ছা আহ্বান স্যার। আচ্ছা, বয়ের দুইটা উচ্চারণ আছে, জানেন আপনারা কি? একটা হচ্ছে সরাসরি ব, ওষ্ঠধ্বনি, আর একটা হচ্ছে ব। অনেকটা ওই যে কি বলে এটাকে, ভি আছে না, ভি, ইংলিশে কিন্তু ভি না, এটা কিন্তু ভি, তাই না? ভি। তো ভি যেমন জোর দিয়ে বলা হয়েছে মহাপ্রাণ, আর এই ইংলিশ ভি এর অল্প প্রাণটা হচ্ছে ওয়াও। যেমন ওয়াও পেশ কি? ভি, তাই না? আরবিতে যারা আরবি জানেন, ওয়াউজের ভি, ওয়াও পেশ ভু, এরকম আর কি। তো এই হচ্ছে আহ্বান, আও, ঠিক আছে? এই এর উচ্চারণটা অনেক সময় যে ব এটা ধ্বনিতে আগে অন্তর্ভুক্ত ছিল, পরে এটা বাংলা ডিকশনারিতে বাদ দেওয়া হয়েছে, বাংলা একাডেমি, ঠিক আছে? কিন্তু উচ্চারণটা এখনো কিন্তু বিদ্যমান। কোন ভাষা, বাংলা ধ্বনি বিজ্ঞানী এই টাকে বাদ দিতে চান না, তারা বাংলা ধ্বনির একটা অন্যতম অংশ হিসেবে ধরতে চান। তো এখন এই যে আমি লিখলাম আহ্বান, এটা কি কিন্তু আহ্বান আমরা অনেকে বলে থাকি, এটা উচ্চারণটা হবে কি জানেন? এই যে টা আছে না, টা আগে চলে আসবে, নিয়মই এটা। আমি যখন কোনো হয়ের সঙ্গে যখন অন্য কোনো ধ্বনি সংযুক্ত হবে, তখন সেই ধ্বনিটা হয়ের আগে চলে আসবে। কি হবে জানেন? এই আ, তারপর তারপরে হবে কি, এই আবার এই টা আসবে, এর সঙ্গে এই হটা যুক্ত হবে, প্লাস হ। উচ্চারণটা কি বলেন তো? হয়ে গেল ভ, স্পষ্ট ভ হয়ে গেল। তারপরে বাকি আকার এবং দন্ত সেম থাকবে। তার মানে এটা হয়ে গেল আহ্বান। আহ্বান, এই ভটা আসলো কিভাবে? এই ব প্লাস হ, উচ্চারণ কিন্তু ভ, অল্প প্রাণ ধ্বনির সঙ্গে হ যুক্ত করলেই মহাপ্রাণ হয়ে যায়। ব প্লাস হ ইকুয়ালস টু ভ।
ভ, ঠিক আছে। ঠিক একই রকম ব্রাহ্মণ যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সরি, হয়ের নিচে কিন্তু আবার কি লিখতেছি, হয়ের নিচে কিন্তু ম, তাই না? ব্রাহ্মণ বানানটা হয়ের নিচে ম, নট ময়ের নিচে হ, ব্রাহ্মণ। এখন এটাকে যদি আমি এই যে মটা, এই যে মটাকে যদি আমি আগে আনি তাহলে কি হয়ে যাবে? স্পষ্ট ব্রাহ্ম হয়ে যাবে। আচ্ছা, প্লাস এরপরে কি হবে? ওই ময়ের সঙ্গে হ যুক্ত হবে, ম প্লাস হ, হটা উল্টা হয়ে যাবে, নিচে চলে যাবে, এবং এটা হয়ে যাবে বিবৃত থেকে সংবৃত, এই জন্য একটা ওকার আসবে, এবং লাস্টের দন্তন্য মূর্ধন্য ঠিক থাকে, ব্রাহ্মণ। আচ্ছা, মূর্ধন্য না ব্রাহ্মণ বানান? জি স্যার। হ্যাঁ, স্যার মূর্ধন্য। সুতরাং এটা হচ্ছে আমার কারেক্ট আনসার, ব্রাহ্মণ। আপনি যদি এটাকে ব্রাহ্মণ বলতেন, ব্রাহ্মণ বললে ভুল হয়ে যাবে, এটাকে বলতে ব্রাহ্মণ এরকম, ঠিক আছে? উচ্চারণটা কঠিন। আমাদের ট্রেনিং এ আমরা এটা শিখেছিলাম, সারা জীবন বাংলা পড়েছি, শিখতে পারিনি। ফাউন্ডেশন ট্রেনিং করেছি বিপিএটিসি তে, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, এত বড় নামকরা প্রতিষ্ঠান, সেখানে শিখতে পারিনি। কোথায় এসে শিখেছি জানেন? শিখেছি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, আমাদের তথ্য ক্যাডারের যে ডিপার্টমেন্টাল ট্রেনিং 3 মাসের, সেখানে শিখেছি। বিএম হারিস নামে বাংলাদেশের একজন ধনী বিজ্ঞানী আছেন, এবং তিনি কিন্তু পদার্থবিজ্ঞানী, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই লোকের কাছ থেকে আমরা শিখেছি, বুঝতে পেরেছেন কতটা হাই লেভেলের একজন মানুষ আমাদের ক্লাস নিয়েছেন, বিএম হারিস স্যার। তার কথা আমার অনেক মনে পড়ে, তার বাসায় আমি থেকেছি। যাই হোক, স্যারের সাথে আমার অনেক কাজ আছে সামনে, আমি অনেক কাজ করবো স্যারকে নিয়ে, স্যারের সঙ্গে। তো এই যে জিনিসটা, এই যে একটা ডিপ নলেজ, এটা কিন্তু অনেক বাংলা শিক্ষক জানে না। আপনি কলেজে যান, স্কুল কলেজে যান, অনেক বাংলা শিক্ষকই জানে না যে হয়ের উচ্চারণটা কি, কেন আহ্বান হলো, কেন ব্রাহ্মণ হলো, এরকম। তো ওই ট্রেনিং এ আমাদের একটা ছেলে ছিল, আমাদের জুনিয়র কলিগ, নাম ছিল হচ্ছে বাপ্পি। তো ওর বন্ধুরা ওকে কিরে ব্রাহ্মণ মানে হচ্ছে বাপ্পি বাপ্পি, ওরা বংশে ব্রাহ্মণ আর কি। মজা করে, ফ্রেন্ডের মতো তো মজা করে বলছে কিরে ব্রাহ্মণ। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা সবাই, স্যার যখন বারবার বলছিল, আমরা সবাই ক্লাসের মধ্যে চেষ্টা করছিলাম, অনেকে ব্রাহ্মণ বলছিলাম, অনেকে ব্রাহ্মণ বলছিলাম, অনেকে ব্রাহ্মণ, অনেকে পারছিলাম। তো স্যার আমাদেরকে কারেকশন করে দিচ্ছিলেন। তো আমরা বারবার বলতেছি, বাপি বসছে একদম মাঝখানে, বাপি নিজের মনের অজান্তে বলে ফেলছে ব্রাহ্মণ বলে ফেলছে, ঠিক আছে? সবাই তো একদম হাসতে হাসতে একদম ইয়ে করে ফেলছে। এরপর থেকে বাপ্পিকে সবাই বলে কিরে ব্রাহ্মণ, মজা করে বলে আর কি। ব্রাহ্মণ ধর্ম বংশের কেউ থাকলে মাইন্ড করবেন না, কিন্তু আছে, কিন্তু এখানে আমাদের ব্যানার্জি আছে, কে জানি রাজস্বী ভট্টাচার্য আছে, ভট্টাচার্য কিন্তু ব্রাহ্মণ। সো ব্যাপারটা কিন্তু ফান, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সকল গোত্রের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। মজা করে বলছি, বন্ধুরা বন্ধুকে মজা করে বলতেই পারে। ভাইয়া, আমাদের ওই যে নেত্রকোনা মহিলা কলেজ, যিনি মানে বাংলা বিভাগের যিনি হেড, আকাশ স্যার, উনি খুব ফেমাস একজন টিচার নেত্রকোনায়। তো স্যার অনেক আগে একবার এই ব্রাহ্মণ এটা আমাদেরকে শেখাইতে গিয়া মানে অনেকে অনেক হাস্যকর শব্দ উচ্চারণ করছিল। আর ওই যে আহ্বান, এটা স্যার জিভটা কিভাবে যেন বাঁকায়া কিভাবে যেন একটা উচ্চারণ করছিলেন, ওইটাও অনেক শ্রুতিমধুর ছিল। আহ্বান মানে ঠোঁটটা একদম সফট হয়ে যায়, আর জিভটা কিভাবে যেন বাঁকায়া স্যার শিখাইছিলেন মনে নাই, কিন্তু এটা আহ্বান হবে না, আহ্বান। মানে ওই যে হ্যাঁ, আপনি আহ্বান, যেভাবে ওয়াও এর আহ্বান, উচ্চারণটা যেরকম আহ্বান, বলছিলেন, আহ্বান, হ্যাঁ ওই রকমই আহ্বান। অনেকটা ছিল। আচ্ছা, আমরা আগাই, শেষ করতে হবে তো ক্লাস 11টার মধ্যে, সবগুলো প্র্যাকটিস শেষ করতে হবে। আমরা কোথা থেকে কোথায় চলে এলাম, কোন টপিকে ছিলাম? আমরা পড়াচ্ছিলাম, 38তম বিসিএস এর রিটেনটা দেখছি স্যার। এটা স্কিপ করে গেছি, এটা একদম বেশি ইজি হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 18-19 সালের ভর্তি পরীক্ষায়, আমাদের এখানে ইলা আছে, তারপর আর জানি কি আছে, জাতীয় কবি নজরুলের দকি আছে, সেখানে ডি ইউনিট কোড ধলেশ্বরীতে এসেছে, ইফ BEEF বিফ ইকুয়ালস টু 2556 হয়, তাহলে ইজিজি কত? এটা একদম সেম, এটা করবেন না, এটাও হুবহু নিশান দিয়ে দিয়েছে। মিউট করেন, কে কথা বলছেন? ট্রেন, ইফ ট্রেন ইকুয়ালস টু 98726, কততম? দুইবার এসেছে, 34 এবং 32। আচ্ছা, এই যে 32 প্লাস এনডি, এটার উচ্চারণ কি 32nd নাকি 32th? 32nd হওয়ার কথা। হ্যাঁ, 32nd বিসিএস, এবং 34তম দুইবার এসেছে, 34th বিসিএস। 4 হলে টিএচ হয়,
আর ওয়ান ওয়ান হলে এসটি হয়, ফার্স্ট হয়, হ্যাঁ 31st বিসিএস, 31st নাইট, 32nd, 33rd। হ্যাঁ 3 হলে আরডি হয়, 33rd আরডি হয়, আর বাকি সবগুলো হলে টিএইচ হয়, 4th 5th 6th 7th একদম 9th পর্যন্ত সবগুলো হয় টিএইচ। প্রথম তিনটা হচ্ছে টিএসটি, এনডি, আরডি, আর পরের বারের পরে সবগুলো হচ্ছে টিএইচ। প্রথমটা এসটি, পরেরটা আরডি, সরি সেকেন্ড এনডি, তৃতীয়টা হচ্ছে তৃতীয়টা আরডি, আর পরে সবগুলো হচ্ছে এসটি। আমি কোন একটা কোচিং সেন্টারে বা কোন একজন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা করছিলাম বিসিএস স্টাডি নিয়েই। তো পরিচয় দিতে গিয়ে আমি বলছিলাম আমি 35th বিসিএস এর অফিসার, 35th। তারপর উনি বললেন কি 33 বিসিএস এর? আমি বললাম না 35th। 36 বিসিএস এর? আমি বললাম না আমি 35th বিসিএস এর। ও 35 এর? আমি বলছি না 35 এর না, 35th এর। পরে উনি বুঝছে যে না ঘটনা কি, ঘটনা কোথায় প্যাচ খাইছে আর কি। যাই হোক, কোথায় ছিলাম আমরা? ট্রেন লেখা আছে, ইফ ট্রেন, ইফ ট্রেন যদি হয় 98726, 98726, দেন তারিন ইকুয়ালস টু হোয়াট? তারিন, বাহ, প্রিয় নায়িকা চলে এসেছে, তারিন, সুইটি, মৌ, কেয়া, মিতানুর, এরা ছিল আমার শৈশবের ক্রাশ। 97826। আচ্ছা, সম্পর্কটা খুঁজে বের এখানে করি। শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করলেই হচ্ছে, ওই যে আচ্ছা রাইট, এই এটা টি আগে নিলেই এবং হচ্ছে, আইএন আর জায়গা ঠিক আছে, টি এর জায়গায় 9 থাকলো, আইএন এর জায়গায় 26 থাকলো, ফাইন। আর এর শুধু জায়গায় এ এ আর, যাবে, এর জায়গায় আর আসবে। ইয়েস, শুধু এ আর এবং আর এ এরা দুজন কি ইন্টারচেঞ্জ করেছেন, মানে আর এর জায়গায় 7, 7 এর জায়গায় 8 হবে কি 7 8, 97826, এটা আর কিছু না। ওকে, কার কোনো প্রশ্ন আছে? এখানে থাকা উচিত না। বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার এসেছে, ফাইট স্ট্যান্ডস ফর 74352, দেন ফিট স্ট্যান্ডস ফর হোয়াট? আচ্ছা এই টাইপের আছে, এটা করাবো না, ইচ্ছা করে করাচ্ছি না, ব্যাংকের কোশ্চেন তো এই জন্য ইচ্ছা করে করাচ্ছি না। সেম হুবহু এই টাইপের কোশ্চেন বিসিএস এও আসছে, আমরা বিসিএস গুলোই করাই, সবগুলো কমন পড়ে যাবে। যখন দেখবো যে একটা আছে ব্যতিক্রম যেটা বিসিএস এর মধ্যে পড়ে না, শুধুমাত্র সেটাকে আমরা আলাদাভাবে ব্যাংকের কোশ্চেন করাবো। আর বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন গুলো একটু গুরুত্ব দিয়ে করাবো, কারণ বাংলাদেশ ব্যাংকের এডিকে অন্যান্য ব্যাংক ফলো করে। যেমন বাংলাদেশ ব্যাংক এডিতে বলতে বলতে চলে আসছে 2016 সালে আসছে, বিবিএডি, অফিসার জেনারেল সাইট, 2016 এসেছে। ইফ এ ইকুয়ালস টু 26, এর একটু কঠিন আছে, দেখেন যদি এ হয় 26 এবং যদি সান হয় 27, then cat equals to what? Bilai. I am a cat lover. Do you have anyone cat lover? বিড়াল পালেন এবং পছন্দ করেন এবং কোলে নিয়ে ঘুমান, এরকম কেউ আছেন? জি স্যার, এখনই পাশে বসে আছে। কে কে? ফিদা আর কে? সুনন্দা স্যার। দেখতে পারি আমরা? হ্যাঁ স্যার। দেখান ভিডিও অন করে। জি স্যার।
ওয়াও, সো কিউট। নাম কি? বাবুটার নাম কি? মিয়াও মিয়াও। নাম কি? আপনার কথা শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছেন সুনন্দা। বাবুটার নাম কি রেখেছেন? স্যার ওর নাম টুকি। টুকি, টুকি। ঠিক আছে, সুন্দর আছে, টুকি। খুব ভালো, অনেক কিউট না বিড়াল? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা পড়াশোনায় চলে আসি। তো এখন বলেন, এর মান 26 হলো কিভাবে? ব্যাকওয়ার্ডে ভাইয়া। আচ্ছা ফাইন, এটা বুঝলাম, খুব ইজি। এর পজিশন ফরওয়ার্ড হচ্ছে 1 আর ব্যাকওয়ার্ড হচ্ছে 26, নো প্রবলেম। সান এর মান 27 হলো কিভাবে? অক্ষর আছে 3টা, হইলো 2টা, এটা কেমনে সম্ভব? আবার ক্যাটের অপশন গুলা কি কি আছে? 24, 27, 57, 58। অপশন গুলা কি কি আছে? 24। স্যার 3টা ব্যাকওয়ার্ডের যোগফল। ইয়েস, কে বললো কথাটা? স্যার অনন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো কি আছো তুমি লাইনে? জি ভাই। তুমি একটু বলো তো, জিনিসটা আমাকে বোঝাও তো। ভাই মানে ক্যাডের ফলাফল বোঝাবো না কোনটা? ক্যাট, হ্যাঁ, ক্যাটের ফলাফলটা কত হইতে পারে একটু ব্যাখ্যা করে করে চিন্তা করো। মানে মানুষ তো মনে মনে চিন্তা করে, তুমি আনমিউট করে মুখে মুখে বলে বলে চিন্তা করো। সি এর মানটা কত হইতে পারে? সি এর মান হবে ভাই 24 আর ওয়েট সি ওয়েট এর মান ওয়েট হবে ওয়েট লিখি, ওয়েট ওয়েট। সি এর মান হবে 24, আমি লিখলাম 24। আচ্ছা, এর মান কত হবে? 26 আবার 26 ফাইন। টি এর মান কত হবে? টি এর মান হবে 7 7 কেন হইলো? মানে ছক দেখে বলছো না? ব্যাকওয়ার্ডে 7 হওয়ার কথা না ভাই? হ্যাঁ, ব্যাকওয়ার্ডে 7, মানে আনসার কারেক্ট। তুমি বললা কিভাবে এত দ্রুত? ছক দেখে বলেছো না? না, এটা আমি আগে সমাধান করে রাখছিলাম ভাই। ও মাই গড, তুমি তো সুপার ফাস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। মিউট রাখো। আমি টি এর মানটা কিভাবে 7 বের করলাম? পরীক্ষা হলে তো আমি আগে করে নিয়ে যাবো না, নতুন একটা আসবে, তখন আমি কিভাবে করব টি এর মানটা? আমরা জানি ই যে ও টি হচ্ছে 5, 10, 15, 20, মানে টি এর পজিশন হচ্ছে 20। তো টি এর পজিশন যদি 20 হয়ে থাকে, তাহলে আমরা সূত্র শিখেছিলাম 27 থেকে 20 বিয়োগ করলেই টি এর পজিশনটা পাওয়া যায়। এখন এই 26 আর 24 এর যোগফল হচ্ছে 50। 50 এর সাথে 7 যোগ করলে 57। সো দিস ইজ কারেক্ট আনসার। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এনিওয়ান? কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, এটা মজা ছিল তাই না? এখানে একটু আইকিউ আমার প্রয়োগ হয়েছে, বাকিগুলো ম্যাক্সিমাম বিসিএস এ সবগুলো সহজ আসে, এত সহজগুলো আমার করতে ভালো লাগে না। 34th and 30th, আচ্ছা 30তম, এটার ইংলিশ কি? টিএইচ ইংলিশটা কি উচ্চারণটা? 30th। 30th, একটু লম্বা, ইটা রসইটা একটু লম্বা হবে। 30th, not 30th, 30th। 30th প্লাস, বলেন। হ্যাঁ, কিছু বলতে চেয়েছিলেন কেউ একজন, বলেন, আনমিউট করে বলেন। শোনা যায়নি? ইফ টেল, টেল অর্থ কি? টেল ইকুয়ালস টু লেট। টেল অর্থ কি? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, কেউ একজন বলেন। গল্প। হ্যাঁ, ছোট গল্প। দেন ক্যাফে ইকুয়ালস টু হোয়াট? CAFE, ক্যাফে। ক্যাফে অর্থ কি? স্যার ফেস হবে। হ্যাঁ, ফেস হবে, রাইট। ক্যাফে অর্থটা কি একজন বলেন? স্যার ওই শুনি না আমরা সাইবার ক্যাফে এরকম কিছু। ক্যাফে অর্থ হচ্ছে ক্যাফেটেরিয়া।
স্যার কফি খাওয়া যায়, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট টাইপের নাস্তা করা যায়। দেখেন এই যে টি এবং এ, এরা দুইজন স্যার মাঝখানে চলে গেছে, এই প্রথম দুইটা চলে গেছে মাঝখানে, এবং ক্যাফেতে কি কি লিখলেন স্যার ওয়ার্ড গুলো? সি এ, ও সরি আমি তো ভুল লিখেছি, CAFE, ক্যাফে। আচ্ছা, যেটা বলছিলাম যে কিভাবে করেছে তারা, টেল লেট কিভাবে হয়েছে, এখানে এই প্রথম দুইটাকে তারা মাঝখানে নিয়েছে এবং ইন্টারচেঞ্জ করেছে। তাহলে আমরা এখানে প্রথম দুইটা যে সিএ কে মাঝখানে নিব এবং ইন্টারচেঞ্জ করব, মানে এটা আগে চলে আসবে, সিটা পরে যাবে, ফাইন নিলাম। আর এই বাকি দুইটাকে, একটাকে প্রথমে রাখবো, এফটাকে প্রথমে, ইটাকে লাস্টে দিলাম, লাস্টে যা হয় তাই ফেজ। হ্যাঁ, আপনি ইটাকে ফার্স্টে দিয়েছেন। না, এফ রেখেছি আমি, এফটাই আমার ইটা টানটা লম্বা হয়েছে। আচ্ছা, এখন এটাকে আরো সহজভাবে করা যায়। সহজটা কি জানেন? বাংলায় যদি আমরা ব্যঞ্জন ধ্বনিগুলোকে জাস্ট চেঞ্জ করি, স্বরধ্বনিগুলোকে চেঞ্জ না করি, তাহলেই হয়ে যায়। যেমন ফেক কেভ, টেল লেট, তারপর মেক কেম, তাই না? মেক কেম মানে ম আর ককে ইন্টারচেঞ্জ করছি, এই আর কি। এটা হচ্ছে শর্টকাট। এখানে হচ্ছে এ আর ই চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এ এবং ই জায়গা মতো আছে, এবং স্বরধ্বনিগুলো, থার্ড চেঞ্জ হ্যাঁ হচ্ছে। যে থিওরিটা বললাম এটাই সহজ। স্বরধ্বনিটা চেঞ্জ হলো না, এ এবং ই জায়গা মতো আছে, শুধু ব্যঞ্জন ধ্বনি দুইটা চেঞ্জ হলো, সি এবং এফ চেঞ্জ হয়ে গেছে, এফ এর জায়গায় সি ইন্টারচেঞ্জ হয়েছে। এটা সবচেয়ে ইজি বোঝা। ওকে ফাইন, আমরা পরেরটা করে দেখি আর কি আছে মজা। মজা মজা এগুলো খেয়ে মজা পাচ্ছি না, আরো মজাদার লাগবে আমার, কঠিন লাগবে সব দেখে, খালি ইজি লাগে, এত ইজি লাগে কেন? 30তম বিসিএস রিটেন পরীক্ষা আসে, 30th বিসিএস এগেইন বলেছে, ইফ গেমস ইজ স্পেলড এজ GAMES, গেমস ইজ স্পেলড, স্পেলড অর্থ কি? SPELT, স্পেলড মানে কি? বুঝিনি, আবার উচ্চারিত বলো। হয়। উচ্চারিত হয়, রাইট। আচ্ছা, এটা কোন পার্টস অফ স্পিচ, সরি পার্টস অফ স্পিচ বলছি, ভার্বের কোন ফর্ম? স্যার Past V3 participle. Yes, V3, past participle. HBNFT, then what will be the spelling of sports? স্পোর্টস ফ্রি। আমরা যখন ওই যে 6 মাসের ট্রেনিং করেছিলাম ফাউন্ডেশন ট্রেনিং এ, ওখানে বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন, তারা আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ট্রেনার। তার একজন ছিলেন সাজ্জাদ স্যার, তিনি বলতেন খেলা শুরুর আগে এবং শেষে একটা ওয়াদা আর কি বলে এটাকে, স্লোগানের মতো, সবাই হাত নিচে দিতাম, হাত একসঙ্গে হাত মিলাতাম ঐক্যবদ্ধ প্রকাশ করার জন্য, এবং স্যার আমাদের লিডার হিসেবে উচ্চারণ করতেন স্পোর্টস, জোরে বলতেন স্পোর্টস, আর আমরা সবাই হাত উপরে তুলে বলতাম ফ্রি। খুব মজা ছিল দিনগুলো, মনে পড়ে, সারা জীবন মনে থাকবে। ওখানে কিছু পোলাপান ছিল যারা খালি ওই খালি সারাদিন খালি বই পড়তো, বই। এরা যে লাইফে কি পরিমাণ গাধার গাধা, এরা জীবনে কিছু করতে পারবে না, এগুলো বদ্ধ দিলাম জান। ভাই ট্রেনিং এ গিয়েও বই পড়ে? হ্যাঁ, পড়তে হয়, পরীক্ষায় নাম্বার পেতে হবে, পরীক্ষায় নাম্বার পেলে তারা বিদেশ ঘুরতে পারবে, 10 জনকে 20 জনকে ভিয়েতনাম ঘুরাইছে, অস্ট্রেলিয়া ঘুরাইছে, ওই ট্যুর, ফরেন ট্যুর পাইতে হবে। ভাই একটা ফরেন ট্যুরের দাম কত? 5 লাখ টাকা খরচ হবে ফরেন ট্যুর। সরকার থেকে 5 লাখ টাকা দাম একটা ট্যুর পাওয়ার জন্য আমি আমার লাইফের ইম্পর্টেন্ট 6 মাসের 6টা মাস ঘরের মধ্যে বন্দি হয়ে বই পড়বো এনজয়মেন্ট বাদ দিয়া? এত টাইম নেই ভাই। সারা জীবন তো পড়ছেই। তাহলে পরে তো বিসিএস ক্যাডার হইছে। আচ্ছা যাই হোক, আমরা ইয়েতে চলে আচ্ছা আসি। ভাই, স্পোর্টস মেবি TQPSUT হবে, ওই যে জি এর পরে এইচ আসছে, মানে রাইট, পরের ওয়ার্ড এরপরে গুলো। এইচ, মানে আমার যে মূল শব্দটা ছিল সেটাকে আমরা কিভাবে স্পেলিংটা করেছি, জাস্ট একবার পরের এক যোগ করে দিয়েছি, পজিশনে এক যোগ করে দিয়েছি, প্রত্যেকটার পরের লেটারটা নিয়েছি। তাহলে এস এর পরের লেটারটা কে? টি। পি এর পরের লেটারটা কে? কিউ। কিউ। ও এর পরের লেটারটা কে? পি। পি।
আর এর পরে কত? এস। এস টি এর পরে ইউ, এস এর পরে টি। টি টিওপি এসইউটি টপ সার্চ। দেখি তো অপশনে আছে কিনা। হ্যাঁ, এটাই আছে আনসার, এটাই আনসার। ফাইন, আমরা পারলাম। বাংলাদেশ ব্যাংক এটিতে আরেকটা কোশ্চেন এসেছে, না করলেই না। আমি পড়াচ্ছি, আপনারা কি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছেন? না ভাইয়া। ভাইয়া একটা কথা বলেন। ভাইয়া, আপনি কি আজকে আর কোনো নিউ আমাদেরকে কিছু শেখাবেন, মানে আর কোনো না, নিয়ম না, শিখবো? কোনো থিওরি থাকবে না। তাহলে আমি লিভ নিয়ে নিই, মানে হ্যাঁ, আমার নিতে বক্স পারেন। হয়েছে তো আমি ক্লাস করতে পারছি না। ওকে, ওকে, শিওর, টেক ইউর টাইম। 2015 বিবিএডি 2015 2015 সালে আসছে। ইফ অ্যাওয়েক ইজ রিটেন এজ, অ্যাওয়েক মানে কি? কে বলেন অ্যাওয়েক মানে কি? জেগে ওঠা। জেগে ওঠা ঘুম থেকে। জাগ্রত। অ্যাওয়েক যদি লেখা হয় জেড ভিজেড জেডি, জেড ভিজেড জেডি, দেন ফ্রেন্ড ইজ রিটেন এজ হাউ? ফ্রেন্ড। স্যার এখানে পূর্বে শব্দগুলো লিখছি। রাইট। আচ্ছা, প্রথমটা আমাকে কেউ একজন বুঝান, এর পূর্বে জেড হইলো কেমনে? ভাই এটা লুপ হবে। ইয়েস, লুপ। লুপ মানে কি? কে বলেছেন, নাম কি যিনি বলেছেন লুপ হবে? ভাই তাসমিয়া তাসনিম। ও, আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই জন্য তো লুপ শব্দটা এসেছে, তাই তো বলি। লুপটা তো পারার কথা না সবাই। লুপ মানে কি জানেন? সার্কেল। এ সিকোয়েন্স অফ ওয়ার্ড বা নাম্বার, 5টা আইটেম আছে। এটাকে যদি আমি লিনিয়ার না রেখে, লিনিয়ার মানে রৈখিক না রেখে সার্কুলার করে দেই, আগামাথা জোড়া দিয়ে দেই, এরকম বৃত্তের চারপাশে যদি লিখি আমি, ধরেন এ বি সি ডি ই, ঘুরতে ঘুরতে ডট 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 26 নাম্বারটা কি হবে? এক্স ওয়াই জেড। যখন হয়ে যাবে তখন দেখেন সি এর আগে বি, বি এর আগে এ, এর আগে কিন্তু জেড। বিষয়টা এরকম, ঠিক আছে? অর্থাৎ কোডিংটা করা হয়েছে এমন ভাবে যে প্রত্যেকটাই তার আগের লেটারটা লেখা হয়েছে। জেড, ডব্লিউ এর আগে ভি, এর আগে জেড, কে এর আগে জে, ই এর আগে ডি। তাহলে আমি আগেরটাই লিখবো, এফ এর আগে কি ই, আর এর আগে পি কিউ আর কিউ, ই এফ জি এইচ আই জে, জি এইচ আই জে, তার আই এর আগে হচ্ছে এইচ, ই এর আগে কে ডি, এন এর আগে এল এম এন, এম এন এম, ডি এর আগে সি, ই কিউ এইচ ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ। স্যার লুপ মানে ফাঁস, ওই ফাঁসটা চিন্তা করলে হবে স্যার। হ্যাঁ, লুপ মানে ফাঁস। এই যে সার্কুলার, সার্কেলটা কি? ফাঁস। আমরা যখন প্রোগ্রামিং শিখেছিলাম তখন লুপ, অ্যারে এগুলা শিখেছিলাম, খুব মজা ছিল বিষয়গুলো। আমাদের এক বন্ধু ছিল সবুজ, সে বলতো, কিরে আছে কি এরে বাছরকে লুপ পড়াইছস? এরে বাছর মানে বুঝেন তো, বকনা বাছর, এরে বাছর। এরে বাছর মানে হচ্ছে পুরুষ বাছর আর কি, ষাঁড় বাছর। বলে যে এই আজকে ষাঁড় বাছর গুলা কিন্তু খুব দুষ্টামি করতেছে, এগুলো কিন্তু লুপ পড়াই দিতে হবে। ক্লাসের মধ্যে যদি কেউ দুষ্টামি করে আর কি, ক্লাসের মধ্যে কথা বলে, সে বলতো এই তোমরা যতগুলো এরে আছো সবগুলো কিন্তু আমি লুপ পড়াই দিব। প্রোগ্রামিং এর ভাষায় আমরা দুষ্টামি করতাম আর কি। 37 বিসিএস এসেছে। বলেন। আপনি প্রোগ্রামিং শিখেছেন কি, মানে ভার্সিটি কোর্স ছিল নাকি? এটা কোর্স করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি, 1 বছরের কোর্স। সেখানে অনেক রিচ একটা কোর্স, প্রোগ্রামিং, ডেটাবেস, তারপর সফটওয়্যার, হার্ডওয়্যার। আপনাদের আইসিটি ক্লাস কিন্তু আমি নিজে নিতে পারবো, জানেন? আপনাদের যে বুলিয়ান অ্যালজেব্রা বলেন বা, আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার না? না, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা। কিন্তু এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু আমি পারি বা জানি। ভাইয়া এটা কোনো বিষয় না। আমরা যারা 2015 এইচএস ছিলাম, আমরা কিন্তু ফার্স্ট আইসিটি পাইছি। তো আমাদের যিনি আইসিটি ক্লাস নিতেন কলেজে, ওই স্যার ছিলেন হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে ইসলামিক হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা। তো স্যার যেহেতু নিতে পারছেন আইসিটি, তো আপনি তো আরো ভালো পারবেন। ওইটা না, কোনো বিষয় ইঞ্জিনিয়ারিং না। সব সেক্টরেই কিন্তু কোর্স করা লাগে, মানে সিএসসি কোর্স করা লাগে সবারই বাধ্যতামূলক।
ওই আমাদের টেক্সটাইলে যে কোর্স ছিল না, ওখান থেকে কিছুই তেমন কিছু শিখতে পারিনি। ওই একটা কোডই লিখতে শিখেছিলাম, একটা প্রোগ্রামিং ছিল আমাদের একটা সেমিস্টারে। ওখানে ওই যে সিম্পল একটা কোড শিখেছিলাম, যে যেমন ধরেন হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড শো করানো, বা না ভাইয়া বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে কি প্রোগ্রামিং সি অথবা সি প্লাস প্লাস যে কোনো একটা কোর্স মানে বেসিকটা শুরু করাই, যেটা আমি সেটা আর কি, দেখছি। সিটা অনলি সিটা ছিল আর কি, এবং সি এরও একদম ডিপ লেভেলে যেত না, সি এর একদম হ্যাঁ, বেসিক ডিপ লেভেলে লেভেলে শিখেছিলাম, থাকে না। হ্যাঁ, 8-10টা প্রোগ্রাম শিখেছিলাম। কিন্তু নন আমাদের এখানে এক ডিপার্টমেন্টাল বছরের সাবজেক্ট। কোর্সে এখানে মোটামুটি ভালোই আপার লেভেলে শিখেছিলাম। ইভেন জাভা ছিল, আর ওয়েব ডিজাইন ছিল, ওয়েবের 4টা ল্যাঙ্গুয়েজ ছিল, পিএইচপি পর্যন্ত, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি, এই 4টা ছিল। মাইএসকিউএল ছিল। ইভেন তার মধ্যে আরেকটা আমরা বোনাস পেয়েছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি থেকে লার্নিং আর্নিং ডেভেলপমেন্টের একটা গেম ডেভেলপমেন্ট এবং হচ্ছে 3D অ্যানিমেশন না, 3D ডিজাইন, ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে কিভাবে 3D ডিজাইন করা যায়, এই দুইটা। হ্যাঁ, আমি এডিডিপির গ্রাফিক্স এর কোর্সটা করেছি। তাই না? ভালো না এটা? হ্যাঁ, অনেক ভালো। তো এই দুইটা কোর্স আমরা বোনাস হিসেবে পেয়েছিলাম, এবং আমার সার্টিফিকেটও আছে, খুব কাজে লেগেছে জীবনে। আমি টুডে অর টুমোরো আইসিটি নিয়ে কাজ করব। আপনারা যেমন আমার একটা স্ট্রিম বিসিএস স্টাডি, এর সঙ্গে আমি আইসিটি নিয়েও কাজ করব। তখন স্যার এই আমার এই আইসিটি নলেজগুলো কাজে লাগবে। আইসিটি 1 বছরের কোর্সটা করলেন, সেটা কি মানে কি পারপাসে? তখন পারপাস ছিল আমি ফ্রিল্যান্সিং করব, ওয়েব ডিজাইনার হব, এটা আমার একটা স্বপ্ন ছিল। ছাত্র অবস্থায়? তখন আমার জব হয় নাই। না, ছাত্র অবস্থায় বলতে আমার অনার্স পাস হয়েছিল, মাস্টার্সেরও ক্লাস চলছিল, একই সঙ্গে এই কোর্সটাও করছিলাম, একই সঙ্গে বিসিএসও দিচ্ছিলাম, 3টা একসঙ্গে চালাচ্ছিলাম। তো মনে পড়ে ওই সময়টা ছিল আমার লাইফের সবচেয়ে সুন্দর একটা সময় ছিল। এগ্রিভার্সিটি ক্যাম্পাসে আমার বাইক ছিল অ্যাপাচি, দৌড়ের উপরে যেতাম, সময় তো পাইতাম না। বিকাল 4টায় ক্লাস, 3:55 বেরোতাম কেওটখালি থেকে, 5 মিনিটে দৌড়ের উপরে যেতাম, গিয়ে ক্লাস করে আবার সন্ধ্যাবেলা এসে বিসিএস এর পড়া, আবার প্রতিদিন প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার ভোরে উঠে যেতে হতো, 9টায় ক্লাস বুটেক্সে, তেজগাঁও। এমনও দিন আছে ভোর 5টা, 4:30, 5টায় বের হইতে হয়েছে। মানে কি যে প্রেশার নিতে আমি পারি, আল্লাহ আপনার কল্পনা করতে পারবেন না। কালকে রাতে ঘুমাইছি 4টায়, না 4টায় না, 2:30টায়, আর ভোরে উঠছি হলো 6টায়। উঠে রওনা হয়ে অফিসে আসছি, অফিস ধরে বাসায় এসে এই যে আপনাদের ক্লাস করাচ্ছি, মানে নন স্টপ। হোয়াটএভার যেখানে ছিলাম, প্রোন PRONE ইকুয়ালস টু ভাই, হোয়াট? ভাই আপনার শরীর টরি ব্যথা করে না? ব্যথা, আমার তো ব্যাক পেইন আছে একটু, ব্যথা তো একটু করেই। আচ্ছা, আচ্ছা, এখন এই যে 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 লয়ালের সাথে জাওয়াজের সম্পর্ক কি? জে কে এল, আচ্ছা একটু খেয়াল করেন, জে এর 2 ঘর পরে হচ্ছে এল। আচ্ছা, ও এর মতো থাকলো সেম, এ এর মতো থাকলো সেম, জে এর 2 ঘর পরে এল, মাঝখানে ডব্লিউ আর ওয়াই সম্পর্ক কি? WXY মানে 2 ঘর উপরে, মানে আমি যেই সংখ্যাটা লিখবো নতুন কোড যেটা হবে, সেটা হবে কি 2 ঘর আগের সংখ্যাটা আমাকে ইউজ করতে হবে। এখন এই যে ও এবং এ, এই দুইটাকে যে ফিক্স রাখলো, কি কারণে ফিক্স রাখলো? 2টা কারণ থাকতে পারে। এক হচ্ছে তারা দুজন ভাওয়েল, স্বরধ্বনি। আরেকটা কারণ হইতে পারে জোর পজিশন, 2 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন। তো এখন যদি স্বরধ্বনিকে অপরিবর্তিত রাখি, তাহলে ও এবং ই অপরিবর্তিত থাকবে, আর বাকি 3টার 2 ঘর আগের ওয়ার্ডটা লিখবো। আর যদি জোর পজিশন হয়ে থাকে, তাহলে এই আর এবং এনটাকে ফিক্স রাখবো, বাকি গোলার আগে 2 ঘর আগের এটা লিখবো। সুতরাং কোনটা যে আনসার হবে সেটা আমি মুখস্থ বলতে পারছি না। এটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে অপশনগুলো দেখতে হবে, অপশন যেটার সাথে মিলবে সেটাই আমি আনসার করব। আর যদি দুইটার সাথে মিলে যায় কোইন্সিডেন্টলি, তাহলে আনসারটা আমি স্কিপ করব, টাচ করব না, কারণ দুইটাই কারেক্ট। কোনটা যে বিপিএসসি ইনপুট দিয়ে রেখেছে কম্পিউটারে, মেশিনে, যে কোনটা কারেক্ট আনসার ধরবে তারা, এটা কিন্তু আপনি জানেন না, ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। ওই রিস্কটা আমি নিতেও পারেন, নাও নিতে পারেন। তো কি যেন বলছিলাম,
অপশন দেখবো আমি। প্রনের অপশনগুলো কি আছে? QRPNF, QRPNF এটা হচ্ছে একটা অপশন। তারপর NRMND, NRMND হচ্ছে একটা অপশন। আপনারা কি শুনতে পাচ্ছেন? অনেকক্ষণ ধরে কেউ কোনো সারা শব্দ করছেন না। আচ্ছা, শুনতে পাচ্ছি। ORNMG, তারপর হচ্ছে NRMNC। দেখেন এটার আনসার এই দুইটার যে কোনো একটা হবে। কিভাবে বললাম বলেন তো? NRM কমন পড়ে গেছে পরীক্ষা হলে অনেক স্যার সময় IQ অ্যাপ্লাই করে। হ্যাঁ, NRMNC এটা হবে স্যার লাস্টেরটা। আচ্ছা, আমি যেটা বলছিলাম পরীক্ষার হলে অনেক সময় IQ অ্যাপ্লাই করে না জানলেও আনসার বের করা যায়। যে জিনিসগুলো মানে ছাত্রদেরকে কনফিউজ করার জন্য, যে তো তিনটা আনসার দেখা যায় যে একরকম দিয়ে দিল, কাছাকাছি থাকবে। কারণ হচ্ছে তারা চিন্তা করে যে যদি একদম একটা ডিফারেন্ট দিয়ে দেই তাহলে ছাত্র বুঝে যাবে ওইটাই আনসার। এই জন্য তিনটা আনসারকেই আনসারের আশেপাশে রাখতে হবে যেন ছেলেটা একটু বিভ্রান্ত হয়। আর এইটাকে আপনি কাজে লাগাতে পারবেন, কাজে লাগিয়ে না জানা আনসার করে দিয়ে আসতে পারবেন। কিভাবে জানেন? মানে চোরের উপরে বাটপার আছে না, শেরের উপরে সোয়াশের। আমাদের চালাক ছাত্ররা হবে শেরের উপরে সোয়াশের। কিরকম? যেখানে দেখবেন যে জিনিসগুলো কমন পড়ছে বুঝবেন সেটাই আনসার। কারণ কি কমন পড়বে কখন? যখন ওই জিনিসটার আশেপাশে রিপিটেশন দিবে, ছাত্রকে কনফিউজ করার জন্য আনসারের আশেপাশে জিনিসগুলো বারবার দিবে। তো যেটাতে সবচেয়ে বেশি কমন পড়ে, এই যে এখানে NRM কমন পড়েছে, তার মানে আমার আনসার NRM থাকার সম্ভাবনা বেশি। সবসময় না, 10% ক্ষেত্রে আবার ব্যতিক্রম হয়। BPSC একটু চালাক, তো এই জন্য অনেক সময় কমন গুলো ছাড়া আনকমনটাই আনসার দিয়ে দেয়। কিন্তু ব্যাংক কোশ্চেনে এবং প্রাইমারি কোশ্চেনে যেগুলো দেখবেন আনসার জানেন না কিন্তু কমন আছে, চোখ বন্ধ করে হুবহু সেটা আনসার দিয়ে দিবেন। এটা নিয়ে একদিন একটা লাইভ আলোচনা করবো না। এক্সাম স্ট্র্যাটেজি পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের মার্চ এপ্রিলের ফার্স্ট উইকে বা মেয়ের ফার্স্ট উইকে আপনাদের সাথে, মেয়ের ফার্স্ট উইকেই এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে একটা আলাদা সেশন নিব, 2-3 ঘন্টার খুব ইম্পর্টেন্ট একটা সেশন থাকবে। কেউ এটা না করে পরীক্ষা হলে যাবেন না ভাই। ইয়ে থাকলে লকডাউন দিলেও কি পরীক্ষা 27 মিতেই হবে? না, লকডাউন দিলে পিছানোর সম্ভাবনা ব্যাপক। লকডাউন কি হ্যাঁ, মে পর্যন্ত যদি লকডাউন না থাকে ভাইয়া, মে পর্যন্ত লকডাউন না থাকলে ছেড়ে দিবে। না থাকুক। হ্যাঁ, মে পর্যন্ত লকডাউন না থাকলে লকডাউন ছেড়ে দিবে। লকডাউন ছেড়ে দিলে পরীক্ষা হয়ে যাবে। লকডাউন কি দিবে? এখনো তো এরকম ভাবে মানে প্রকট আকার ধারণ করেনি দেওয়ার মতো। যদি প্রকট আকার ধারণ করে তাহলে অবশ্যই দিবে। জি আচ্ছা। আমরা করব না, আমরা কিন্তু ওই লকডাউনের আশায় টাইম ওয়েস্ট করব না। প্লিজ কনসিস্টেন্টলি পড়েন, 2 ঘন্টা করে পড়েন, আলসেমি করবেন না। এই কোর্সটা ভালোভাবে করেন। যদি লকডাউনের পরে বাড়ায় আমরা আরো বাড়তি সময় ক্লাস নিব, ঠিক আছে? মেয়ের পরেও আমরা ক্লাস করাবো যতদিন পরীক্ষা না হবে। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি আপনাদেরকে পড়ি, আপনাদের সাথে আমি থাকবো, ঠিক আছে? একটা মজার ঘোষণা দিয়ে রাখি, আমাদের এই গ্রুপটা পার্মানেন্টলি থাকবে। যদি কোনো কারণে ফেসবুক ডিএক্টিভেট না হয়ে যায় বা অন্য কিছু না হয়, আমাদের এই গ্রুপটা আজীবন থাকবে। থ্যাংক ইউ স্যার। এই গ্রুপটা আজীবন থাকলে কি হবে জানেন বলেন তো? আপনারা আজকে থেকে 3 বছর পরেও যদি কেউ বলে আমি প্রিপারেশন নিব, প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো দেখে আসবো, ধরেন 2 বছর পরে পরীক্ষা দিতে গেছেন, আপনার কাছে মনে হচ্ছে আমি সূচক লগারিদম বুঝতেছি না, আপনি এই গ্রুপে আসবেন, গ্রুপটা ঢুকবেন, ঢুকে সূচকের ক্লাসটা খুঁজে বের করবেন, করে দেখে ফেলবেন। তো এতে করে আপনাদের অ্যাডভান্টেজটা হচ্ছে, আপনার কিন্তু এখন মনে হচ্ছে এটা তো সামান্য বিষয়, কিন্তু এটা আপনার যে কি পরিমাণ কাজে লাগবে, আপনারা সবাই কিন্তু ফার্স্ট বিসিএস এ আপনার কাঙ্ক্ষিত ক্যাডার হয়ে যাবেন না। হয়ে গেলে ভালো, আমরা দোয়া করি এটাই হয়ে যান। কিন্তু হবেন কত? সর্বোচ্চ 1-2 জন একদম নিজের কাঙ্ক্ষিত ক্যাডার পেয়ে যাবেন, 1-2 জন 1-2%। কিন্তু আপনারা কিন্তু যতদিন না পর্যন্ত আপনার ফার্স্ট চয়েসের ক্যাডার না পাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু ট্রাই করে যাবেন। তো দেখা যাবে আপনাদের জীবনে কাজে লাগবে, ঠিক আছে? এই কোর্সটা আপনাদের কাজে লাগবে। সো ইয়ের সাথে ওই কি বলে এটাকে তথাকথিত কোচিং এর সাথে বা অফলাইন কোচিং এর সাথে আমাদের অ্যাডভান্টেজ পার্থক্যই হচ্ছে এটা, ঠিক আছে? আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, আমরা এবার অফলাইন ক্লাস হলে তো স্যার ওই ক্লাসটা আমরা রিভাইজ করতে পারতাম না এরকম ভাবে স্যার। ক্লাসটা দেখে অনেক সময় ক্লাসটা রিভাইজ করা যায়,
খাতার মধ্যে কিছু না লেখা হলে আবার ক্লাসটা দেখে ওইগুলা খাতার মধ্যে নিয়ে নেওয়া যায়। আর এটা Right. আসলে অফলাইন থেকে অ্যাডভান্টেজ স্যার। অনেক অনেক অ্যাডভান্টেজ, কারণ আমি হরফ করে বলতে পারি যে ইউনিভার্সিটির ক্লাসই পোলাপান বাংলাদেশ সব ইউনিভার্সিটি হিসাব করলে গড়ে 70% ক্লাস করে না। তো বিসিএস এর কোচিং এর ক্লাস 30%-এর উপরে পোলাপানের মিস হয়ই, এবং অনেক পোলাপান অর্ধেক কোর্স করার পরে ছেড়ে দেয়, মানে 1/3 পোলাপান অর্ধেক কোর্স করার পরে আর কন্টিনিউ করে না, অফলাইন কোচিং এও, অনলাইনেও অফলাইনেও। তো সেখানে যারা ফুল টাইম কন্টিনিউ করে তারাও 70% ক্লাস মিস করে। তো কিন্তু ক্লাস যদি মিস করে ব্যস্ততার কারণে, সেটা তো একেবারে হারিয়ে গেলে চলবে না। আমার তো জিনিসটা শিখতে হবে পরে, তাই না? আগে হোক পরে হোক শিখতে তো হবে পরীক্ষার আগে। সো এই জন্য অনলাইন ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমফোর্টেবল। এই যে দেখেন আমরা ঘরের মধ্যে শীতের মধ্যে ঘরে বসে ক্লাস করছি, ভালো লাগছে না? আমি যদি আপনাকে বলতো ঢাকা শহরের যানজটের মধ্যে দৌড়াও, পারতেন? পারতেন না। এবং এই যে অনলাইনে করার কারণে কিন্তু আপনি আমাকে পাচ্ছেন। অফলাইনে যদি যাইতেন ফার্মগেট ব্রাঞ্চে, আমাকে পাইতেন? আমাকে পাইতেন না, যদু মধু কদু ক্লাস নিত। ভাই আচ্ছা, আমার একটা প্রশ্ন। বলেন। আমি আমাদের নেত্রকোনার উদাহরণই দিই, বিভিন্ন কোচিং এ বিভিন্ন ভাইয়ারা ক্লাস নেন। ওই হ্যাঁ, ভাইয়াদের বয়স কিন্তু 30+। উনারা হ্যাঁ। বিসিএস এর ক্লাস নেন, কিন্তু উনারা ক্যাডার নয় কেন? কারণ হচ্ছে যারা বিসিএস ক্যাডার তারা তো ক্লাস নেওয়ার মতো সময় করতে পারে না। এই যে আমি এত প্রেশার নিচ্ছি, সবাই কি আমার মতো এত প্রেশার নিতে পারবে? এত টাইম আছে তাদের? যারা কোচিং এ না, পড়ে তাদের উনারা হ্যাঁ উনারা মানলাম যে ট্যালেন্টেড বা কিছু, তাহলে উনারা কেন বিসিএস লাগাইতে পারেন নাই? উনারা তাহলে ট্যালেন্টেড না। স্টুডেন্টদেরকে ওনারা তো অল এক্সপার্ট আর বিসিএস টা তো অল এক্সপার্ট। এটা এক্স্যাক্টলি, বুঝেন না কেন? পার্থক্যটা এটাই। এটাকে অসম্মান করা যাবে না, তাদেরকে বলা যাবে না যে তারা দুর্বল বা মেধাবী না বা তাদের পড়ানোর যোগ্যতা না, এটা আমি বলা যাবে ওইটাই না। বলছি যে মানছি উনারা মেধাবী, কিন্তু উনারা একটা স্টুডেন্টকে তাহলে কি শেখাবেন, যেহেতু নিজেরাই লাইফে সাকসেসফুল হইতে পারেন নাই? লাইফে সাকসেসফুল হওয়া আর একটা সাবজেক্ট পড়ানো কিন্তু পার্থক্য আছে। বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে 10টা সাবজেক্টের নলেজ থাকতে হবে। যেমন দেখেন আমি আপনাদেরকে পড়াই, আমি কিন্তু বাংলাও পড়াচ্ছি, বাংলাও জানি, ইংলিশও জানি, ম্যাথও জানি, সবই জানি। কিন্তু যিনি আপনাকে হয়তো কোচিং এ ম্যাথ পড়াচ্ছে, উনি হয়তো ম্যাথে অনার্স মাস্টার্স পিএইচডি করেছেন, কিন্তু ওনার সব সাবজেক্ট লোড নেওয়ার মতো অ্যাবিলিটি তার নাই, এই জন্য তিনি বিসিএস ক্যাডার হতে পারেননি। তার মানে এই না, এটা কনফার্মলি বলা যাবে না যে উনি ম্যাথও ভালো পড়াতে পারবেন না, এটা আপনি হরফ করে বলতে পারবেন না। হতেই পারে, ভালো পড়াতেই পারে, আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না আর কি। মিউচুয়াল জি রেসপেক্ট। স্যার। স্যার আমরা তো এই জীববিজ্ঞান করছি স্যার, করতেছি, কারণ অনেকের দেখা গেছে যে বিসিএস এই জীববিজ্ঞান বা এটা কোনো কাজে লাগবে না। তো এটা তো আমাদের করতে হচ্ছে না, পড়তে তো হচ্ছে, পছন্দ না হলেও এটা পড়তে হচ্ছে। হ্যাঁ, সেটা আরেক প্রসঙ্গ। তোরার প্রশ্নটা ছিল হচ্ছে পারা না পারা দিয়ে কেন আমরা অফলাইনে কোচিং করব, যারা নন বিসিএস তাদের ক্লাস কেন আমরা করব, বিসিএস ক্যাডার থাকতে নন বিসিএস এর ক্লাস কেন করব, এটা ছিল কিন্তু তোরার ভাইয়া প্রশ্ন। ওরা তো ফার্স্টে তো ওরা বলে যে বিভিন্ন ক্যাডারদের নাম দিয়ে ওরা এইটা অ্যাডভার্টাইজ করে প্রতারণা, যে এইটা প্রতারণা, আহ, এটা আমি অন্যায়। ওইটাই বলতে চাচ্ছি, বুঝাইতে পারতেছি না আর কি। এখন বুঝতে পেরেছি। বিসিএস ক্যাডার ছাড়া ক্লাস করাইতে পারবে না, এটা আমি এগ্রি না। কিন্তু যদি ওয়াদা করি আমি যে না বিসিএস ক্যাডাররা ক্লাস নিবে, তারপর যদি বিসিএস ক্যাডার ছাড়া ক্লাস নেয়, তাহলে সেটা অন্যায়, ওয়াদা ভঙ্গকারী, মুনাফিকের লক্ষণ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম এই যে আর সেকেন্ড পজিশনে আর আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না, আমরা কিন্তু সিদ্ধান্তে এসে আটকে গিয়েছিলাম। কি সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত ছিল যে আমি যে রাখবো, মানে অপরিবর্তিত রাখবো কোনটাকে, আর এবং এন এই দুইটাকে রাখবো, নাকি ও এবং ই ভায়েল দুইটাকে রাখবো, ভায়েল দুইটাকে নাকি জোর পজিশনকে অপরিবর্তিত রাখবো। তো দেখেন এখানে খেয়াল করেন, এই যেটা আমার অপশনে আছে আনসারের অপশনে, সেখানে দেখেন তারা এই যে আর সেকেন্ড পজিশনকে অপরিবর্তিত রেখেছে। তার মানে সেকেন্ড এবং ফোর্থে কি ছিল আমার অপশনে? এন। সেকেন্ড এবং ফোর্থ এই দুইটাকে আমার অপরিবর্তিত রাখতে হবে, এন। তাহলে আমি এন কে অপরিবর্তিত রাখবো, তার মানে আমার আনসার হবে এই এন কোথায় আছে খুঁজে বের করো, এন এন এন, এই তিনটার যে কোনো একটা, এম শুরুতেই বাদ, এটা কেটে দিলাম আগেই, এটা আনসার হবে না। এখন এক, ক, খ, ঘ এই তিনটার যে কোনো একটা আনসার হবে। আমরা এবার একটু মিলাই, কিভাবে মিলাবো? বাকি দুইটাকে কি করেছে, পজিশন 2 ঘর চেঞ্জ করে দিয়েছে। আমরা আর এর জায়গায় আর রাখলাম সেম, এন এর জায়গায় এন রাখলাম সেম, নো প্রবলেম। এখন
এই যে লয়াল, এল এর সাথে জে এর সম্পর্ক কি? 2 ঘর আগে এনেছে, জে পরে কে এল। তাহলে 2 ঘর আগে যদি আমি আনি, পি এর 2 ঘর আগে কে? এল এম এন ও পি, এন ও পি, এন 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 এর পরে 2 ঘর পরে পি, তার মানে এন। আচ্ছা, ও ও এর 2 ঘর আগে কে? কে এল এম এন ও, এম এন ও, এম। ডি এর হচ্ছে 5 নাম্বার, 3 নাম্বার পজিশনে সি। এন আর এম এন সি, দিস ইজ আনসার। এন আর এম এন সি 5 নাম্বারটা অপশন আনসার। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন এনিওয়ান? স্যার 30তমতে তো স্যার অনেকগুলা কোডিং এর থেকে অঙ্ক আসছে, 3টার মতো অঙ্ক আসছে 30তমতে। হ্যাঁ আসছে তো, করবেন কি? আরেকটা আসছে, আমি দেখাচ্ছি এখনই। তাহলে তো স্যার কোডিং এর থেকে অনেকগুলো অঙ্ক ধরে, দুইটা ম্যাক্সিমাম 2টা। হ্যাঁ বললাম তো, এটা খুবই ইম্পর্টেন্ট। জি স্যার। আরেকটা কোশ্চেন 30th বিসিএস এ আসছে, আবার 2013 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। কারণ হচ্ছে বিসিএস এ যেগুলো কোশ্চেন গুলো আসে, সেগুলো বিভিন্ন পরীক্ষার যে অ্যাডমিশন টেস্ট গুলো, সেগুলো কিন্তু প্রচুর কপি করে। বিসিএস এর প্রত্যেকটা কোশ্চেনকে সবাই কপি করে, বিসিএস কে সবাই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে। তো ওই যে ভ্যাকেট 30তম বিসিএস এসেছে, ভ্যাকেট ভি এ সি এ টি ই, যদি ভ্যাকেট কে লেখা হয় অ্যাভ্যাকেট, এ ভি এ সি ই টি, দেন লিটারেট এল আই টি ই আর এ টি ই। ভ্যাকেট অর্থ কি আর লিটারেট অর্থ কি? বলেন, ভ্যাকেট অর্থ কি? কেউ পারে ব্র্যাকেট না? অর্থ খালি করা। রাইট। লিটারেট অর্থ তো শিক্ষিত। রাইট। না, একটু ভুল হয়ে গেছে। ভ্যাকেট অর্থটা সঠিক ছিল, লিটারেট অর্থটা ভুল হয়ে গেছে। কেউ একজন বলেন কারেক্টটা কি হবে? শিক্ষিত করা, দিস ইজ ভার্ব। লাস্টে যদি এ টি ই এ এন ই এই টাইপের কিছু থাকে, বুঝবেন সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? তো ভ্যাকেট শব্দ হচ্ছে খালি করা, লিটারেট অর্থ হচ্ছে শিক্ষিত করা, আর ভ্যাকেশন অর্থ হচ্ছে নাউন, টিআইওএন শন থাকলে নাউন, ভ্যাকেশন মানে অবকাশ, খালি। আর লিটারেচার নাউন, ইলিটারেট অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে? লিটারেসি সাক্ষরতা, দিস ইজ অলসো নাউন। ইলিটারেট নাউন না, সরি ভুল বললাম। ইলিটারেট তো হচ্ছে অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে। ও আচ্ছা, ঠিকই বলেছিলাম, অ্যাডজেক্টিভই বলেছিলাম। লিটারেচারকে নাউন বলেছিলাম, লিটারেচারও নাউন, এটা হচ্ছে আরেক ধরনের নাউন, কমন নাউন, সাহিত্য। আচ্ছা আমরা এবার চলে আসি কোথায়? এটা কি করব বলেন তো, কেউ একজন বলেন তো, ডিকোড করেন তো, এই ভ্যাকেট কি অ্যাভ্যাকেট? প্রতিটা পেয়ারই অল্টারনেট নিছে। বুঝিনি, আবার বলেন। প্রত্যেকটা পেয়ার অল্টারনেট নিছে। ইয়েস, পেয়ার। কে বলছেন? কে বললেন কথাটা? তাসনিয়া। Thank you, computer engineer. I love all the computer engineers because day after tomorrow the world will be conducted and led by computer engineers. ICT এর বাইরে কিচ্ছু যেতে পারবে না। আপনি বিজনেস করবেন, আপনি পেমেন্ট কিনবেন, আপনি আইসক্রিম কিনবেন, সব জায়গায় আপনার লাগবে টেকনোলজি। দুইটা করে জাস্ট চেঞ্জ করে দিয়েছে, তাহলে আমরা দুইটা করে চেঞ্জ করে দিই, দুইটা করে চেঞ্জ করে দিই। এই যে এল আই কে আমরা লিখবো আই এল, টি কে লিখবো ইটি, আর এ কে লিখবো এ আর। ইলিটারেট হয় নাই, কাছাকাছি হয়েছে। টি কে লিখবো ইটি, মানে ওনারা চেষ্টা করেছিল লিটারেট কে ইলিটারেট বানানোর বানাইতে জন্য। চেষ্টা করছিল ভাইয়া, হ্যাঁ কিন্তু হয়নি আর কি, ভাগ্য খারাপ, কাছাকাছি কিন্তু হয়েছে। এটার উচ্চারণটা আপনি ভুল উচ্চারণ করেন, এটাও ইলিটারেটই মানে বলা যায়। হ্যাঁ এটা বলা যায়, ইলিটারেট বলা যায়।
কিন্তু যদি বানানটা কারেক্ট হয়নি আর কি। যাক, ভালো একটা মজার একটা আইকিউ শিখলাম। থ্যাংক ইউ বিপিএসসি আমাদেরকে মজা দেওয়ার জন্য। क्योंकि तुम ही हो। কান্ট্রি এমপালা লাস্ট অঙ্ক আমাদের আজকের 11টার কাছাকাছি বাজে, অঙ্ক শেষ। বিসিএস এর বাইরে আসে নাই লাস্ট, না সরি দুইটা আসছে, দুইটাই করাবো। 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব আপনাদেরকে। আপনারা কি অধৈর্য হয়ে গেছেন? না ভাইয়া, কষ্ট হইতেছে আপনারা? অনেকদিন পর আপনার ক্লাস পাইছি ভাইয়া, ভালো লাগছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমার ক্লাসে তো কারো ব্রেনের উপর প্রেসার পড়ে না, পড়েছে? ব্রেনে প্রেসার পড়েছে? জি না স্যার। না ভাইয়া। গল্পের মতো মনে হচ্ছে না? জি স্যার। শরীরে একটা ভাব আইছে না? চা খাবেন? ঢেলে দেই? দাও, ঢেলে দাও। স্যার চাও লাগবে না স্যার, ক্লাসই অনেক ইন্টারেস্টিং। তাই? আচ্ছা, COUNTRY কান্ট্রি। আপনারা জানেন PTKQ প ঠ ক এই তিনটা শব্দকে ইংলিশে সবসময় তারা মহাপ্রাণ উচ্চারণ করে। এটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি ইংলিশের প্রোনাউন্সিয়েশনে দেখা যাবে আপনার একটা আর্ট চলে আসবে, আর্ট। কিন্তু বিষয় হচ্ছে তার আগে আপনাকে ফ্লুয়েন্সি আনতে হবে। আপনি ফ্লুয়েন্সি না এনে এবং কারেকশন না এনে, যেমন ভি কে যদি আপনি ভি না বলতে পারেন, ভি বলেন, বেসিক যেগুলো সেগুলোকে, যেমন সংবৃত বিবৃত উচ্চারণ, বেসিককে যদি আপনি বেসিক বলেন, সংবৃত বিবৃত বা সফট ভয়েস, সফট ওয়ার্ড, হার্ড ওয়ার্ড, সফট লেটার, এগুলো যদি কারেকশন না করে যদি আপনি PTKQ কে স্টাইল করতে যান, তাহলে কিন্তু ওই যে সেলসম্যানের মতো হয়ে যাবেন, টাই পরা সেলসম্যান, অশিক্ষিত টাই পরা সেলসম্যান। এই জন্য আগে যেটা করতে হবে, পারফেকশন আনতে হবে, প্রোনাউন্সিয়েশনে পারফেকশন আনবেন। যদি দেখেন যে না মোটামুটি প্রোনাউন্সিয়েশন 90% কারেক্ট আনতে পেরেছি, তারপরে আপনি চেষ্টা করবেন ইম্প্রোভাইজেশনের দিকে। তখন PTKQ, কান্ট্রি না বলে বলেন কান্ট্রি, তখন আপনাকে মনে হবে আপনি নেটিভদের মতো উচ্চারণ করছেন। ভাই এটা কান্ট্রি লেখছেন আর নাই তো। কান্ট্রি বানানটা ভুল হইছে না? আচ্ছা, আমি বানান ঠিক করছি, সমস্যা নেই। কান্ট্রি, কান্ট্রি, নেটিভ, নেটিভ অর্থ কি? স্বদেশী, রাইট। ইংলিশ যারা, ব্রিটিশ যারা, তাদেরকে নেটিভ বলা হয়, তারা নিজেদের মতো উচ্চারণ করে। ওদের এটাকে বলা হয় অ্যাকসেন্ট, ACCENT, অ্যাকসেন্ট মানে হচ্ছে ধারা, অ্যাকসেন্ট মানে হচ্ছে বলার ধারা, বলার স্টাইল। আমরা বাংলাদেশিরা যখন ইংলিশ বলি সেটা একরকম হয়, ওই বাংলাদেশিস টক লাইক দিস, টক না টক, ওই বাংলাদেশিস টক লাইক দিস। আর তারা বলবে ওই বাংলাদেশিস টক লাইক দিস। আবার যখন ইন্ডিয়ানরা বলবে, হ্যাঁ, বাংলাদেশটা বলাটা হয় না, ওরা বাংলাদেশ বলে। ও বাংলাদেশ, ওই বাংলাদেশিস টক লাইক দিস। আবার যখন ওই যে হ্যাঁ, আবার যখন ওই যে ইন্ডিয়ান যে তামিলনাড়ু ওই অঞ্চলের লোকজন কিভাবে কথা বলে জানেন? তারা র কে র এইভাবে বলে, র কে বলে র। এবং কথার মাঝখানে তারা একটু এরকম ভাব দিয়ে কথা বলে, বুঝছেন? কথার মাঝখানে একটু একটু ঢেউ খেলে আর কি। ওই বাংলাদেশি টক লাইক দিস, if you want to correct your pronunciation, then please join my course, এভাবে কথা বলে তারা। কি ঠিক আছে না কথাটা? স্যার তালন যা ধরে যায় জন্য স্যার। জি স্যার, একদম ঠিক আছে। আচ্ছা, কান্ট্রিকে যদি লেখো EMWLVPA, EMWLVPA, তাহলে ইলেক্টোরেট, এটাকে কি লিখতে হবে? ইলেক্টোরেট অর্থ কি জানো? রাতুল বলো, রাতুল। ইলেক্টোরেট তো ভাই যে নির্বাচন করে নিয়ে আসা না? ইলেকশন, নির্বাচন। আর ইলেক্টোরেট শব্দের অর্থ কি? স্পেসিফিক বলো। একটু গন্ডগোল লাগতেছে। আমার নিজের গন্ডগোল লাগছে। ইলেক্টোরেট ভোট বলা হয় না যে ইয়াতে যে কি বলে এটাকে, ইউএস যে ইলেকশন হয়, ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটোরাল ভোট। এটা বিষয়টা হচ্ছে কি যে সরাসরি হুবহু নির্বাচন না, জনগণ নির্বাচিত করবে কিছু সংখ্যক সদস্যকে, তারা ফাইনালি ডিসাইড করবে কে আমার এমপি হবে, কে মন্ত্রী হবে। সংসদীয় নির্বাচন যেটা। হ্যাঁ, নাকি? জি। তো নির্বাচন বলা যাবে না। ইলেক্টোরেট মানে হচ্ছে নির্বাচিত সদস্য, নির্বাচিত সদস্য।
ইলেক্টেড ইলেকশনের আড়ালে অনেকটা সিলেকশন। ইলেক্টেডের মতো, তবে এক্স্যাক্টলি ইলেক্টেডও বলা যাবে না। ইলেক্টেড আর ইলেক্টোরেট এর মধ্যে একটু পার্থক্য আছে। যাই হোক, সেমন্তী ম্যাডামের ক্লাসে আমরা জেনে নিব না ম্যাডাম ইলেক্টোরেট আর ইলেক্টেড এর মধ্যে পার্থক্য কি, কান্ট্রির সাথে ইয়ের সম্পর্ক কি, নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী, রাইট, এটা হতে পারে। 2 ঘর পরে ও এম, এটা হ্যাঁ, কি? একটা 2 ঘর পরে একটা 2 ঘর আগে। আচ্ছা, রাইট। আমরা যদি একটা দেই নিচের দিকে চিহ্ন দেই, এটা হচ্ছে ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে আপওয়ার্ডস। ইউর পরে ইউ ভি ডব্লিউ ডাউনওয়ার্ডস, এল এম এন আপওয়ার্ড, LMN টি এর পরে ইউ ভি ডাউনওয়ার্ডস, পি কিউ আর ফাইন, নাইস, থ্যাংক ইউ মজা দেওয়ার জন্য বিপিএসসি। তাহলে আমরা প্রথমে ডাউনওয়ার্ডস দিয়ে শুরু করব। দেখেন এরা যেটা শুরু করেছে আমরা কিন্তু সেটা দিয়ে শুরু করতে হবে। প্রথমে ডাউনওয়ার্ডস ছিল, তাহলে ই এর ডাউনওয়ার্ডস কে, ই এর 2 ঘর পরে কে, এফ জি জি লিখলাম, জি। আবার আপওয়ার্ডস কে, এল এর 2 ঘর আগে কে, এইচ আই জে কে এল, জে কে এল, জে। আচ্ছা, আবার ই এর 2 ঘর পরে জি, সি এর 2 ঘর আগে এ, টি এর 2 ঘর পরে টি ইউ ভি, ওর 2 ঘর আগে কে, জে কে এল এম এন ও, এম এন ও, এম। আচ্ছা, আর এর পরে কে, আর এস টি, এর 2 ঘর আগে, এর আগে কে, এর 2 ঘর আগে কে, এর আগে জেড, জেড এর আগে ওয়াই, Y ওয়াই। টি এর 2 ঘর পরে ভি, ই এর 2 ঘর আগে সি। তাহলে ই জে জি এ ভি এম টি ওয়াই ভি সি, দিস শুড বি দ্য আনসার। দেখি অপশনে আছে কিনা। জি জে জি এ ভি এম, জি জে জি এ ভি এম টি ওয়াই ভি সি, টি ওয়াই ভি সি, yes, this is correct, this is answer. Last topic of the day, last math of the day. আমরা একেবারে বিদায়ের কাছাকাছি চলে এসেছি। খারাপ লাগছে না, না ভালো লাগছে বলেন তো? আর আমি ঘুমাবেন শীতের মধ্যে অনেক মজা লাগছে স্যার। নাকি না? এই মুহূর্তে কেমন মনে হচ্ছে? বিদায় বেলায় আপনাদের অনুভূতি কেমন? কদম আলী স্যারকে মিস করবেন না? মেন্টাল অ্যাবিলিটি ক্লাস এমনিই ভালো লাগে ভাই। হ্যাঁ, এবার আমরা শেষ অধ্যায়টা, ব্রেড। বলেন তো ব্রেড আর্নার মানে কি? উপার্জনকারী ব্যক্তি। রাইট, মাই ফাদার ওয়াজ দ্য অনলি ওয়ান ব্রেড আর্নিং পারসন অফ মাই ফ্যামিলি। আমার পরিবারে আমার বাবাই ছিলেন একমাত্র উপার্জনকারী। আর বি ই ডি এ। আচ্ছা, এটা তো একটু ঝামেলা মনে হচ্ছে। হুম 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 এখানে তো কোনো না ভাইয়া, মাঝে ইটা সাংকেতিক, ফিক্স আছে ভাইয়া, ইটা ফিক্স আছে, তারপরে আর অন্য 2টা জোড়া জোড়া আর কি অল্টারনেট হয়েছে। ইয়েস, এটাকে ইয়ে করেনি, এটাকে ওই যে এটারে অ্যালফাবেটিক সিঙ্গেল নাম্বার, রাখছে ভাই। হ্যাঁ নাম্বার দিয়ে তারা খুঁজে নি। আচ্ছা, যদি এইটা লজিক হয়ে থাকে তাহলে দেখি নিচের কোনটা সঠিক, তাহলে তো সবগুলো পড়তে হবে। অনেকগুলো অপশন আছে, আছে শেয়ার ইজ টু এইচ এস এ পি, এস এইচ এ আর ই, এটার আনসার এইচ এস এ পি ই। এটা কি কারেক্ট হইলো? এস এইচ কারেক্ট, এ কারেক্ট, এই আর ই আর পি এর মধ্যে গন্ডগোল লাগাইছে, ইনকারেক্ট। অপশন ক ভুল। অপশন খ তে কি ছিল? স্পিক is to PS E A K। এটা হইছে নাকি হয় নাই বলেন তো? হয় নাই ভাইয়া। কেন হয় নাই? এই যে এখানে গন্ডগোল করছে। সেম আছে, এটা কে কে হইলে সেম কারেক্ট হইতো, এটা কে হইলে এটা आंसर হইতো। আচ্ছা, এই বুঝেন নাই কে? কেউ একজন বলেন। সামিন হাফিজ আছেন? জি স্যার, বুঝেছি। আচ্ছা, আনি সিদ্দিক আপনি বুঝেছেন? আনি সিদ্দিকা নাই, আপনি মিউট করতে পারেন না। আপনি, আমি জানি না আপনি কি কথা বলছেন কিনা, আপনাকে আমি কখনো কথা বলতে শুনিনি। আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার আমি হ্যাঁ, জাকির বলছি। জাকির বলো।
স্যার আপনি যেভাবে লিখছেন এর নিচে নিচে লিখছেন এটা এইভাবে তো দেখা যাচ্ছে সহজ হচ্ছে, মানে ব্রেনে কাজ করে বেশি, কিন্তু কোশ্চেনে তো এরকম লেখা থাকবে না, সোজাসুজি মানে লাইন লেখা থাকবে, তখন কিন্তু এতটা ব্রেনে কাজ করবে না। সেক্ষেত্রে হ্যাঁ, কোনো ওয়েট কোশ্চেনে আছে? লিখে নেবেন, জিওমেট্রিটা কোশ্চেনে লিখে নেবেন। হ্যাঁ, এই কোশ্চেনে লিখে নিলে টাইম ওয়েস্ট হবে। তোমার ব্রেন ফাস্ট হইতে হবে, তোমার ব্রেন এই 3D জিওমেট্রিটা দ্রুত ক্যালকুলেট করতে হবে, দ্রুত মাথায় কল্পনা করে ফেলতে হবে। নিচে নিচে হলে কি হইতো? চিট, CHEAT, চিট অর্থ কি? আচ্ছা, আমি যাকে যে প্রশ্ন করবো সে বলবে, তোরা বলো চিট অর্থ কি? ঠকানো। ঠকানো? কোন পার্টস অফ স্পিচ? এই মুহূর্তে মনে হইতেছে না ভাইয়া। আচ্ছা, এটা চিট অর্থ ঠকানো না, চিট অর্থ ঠক, প্রতারক। এটা সবাই 90% মানুষ ভুল করে, এই জন্য জিজ্ঞেস করলাম। চিট হচ্ছে নাউন, প্রতারক, যে ঠকায়। আর চিটিং হচ্ছে নাউন, প্রতারণাকরণ, ভার্বাল নাউন, জিরান্ড। চিটার, চিটার বলতে কোনো ওয়ার্ড নাই পৃথিবীতে। স্যার ওটা তো ভার্বই আসে, চিট থেকে চিটার ইয়ার যোগ হলে নাউনের সাথে। চিটার বলতে ওয়ার্ড কি ডিকশনারিতে আছে? একটু সার্চ দিয়ে দেখেন তো, আমাকে জানান। HCEAT। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বলছেন যে নিয়ম অনুযায়ী অনেক সময় ভার্বের সাথে ইয়ার যোগ করলে ভার্ব হয়ে যায়, নাউনের সাথে ভার্ব যোগ করলে, কিন্তু এটা তো ইউনিভার্সাল নিয়ম না, অনেক সময় হয়। কিন্তু এমন তো কোনো নিয়ম নাই যে প্রত্যেক নাউনের সাথে ইয়ার যোগ করলে ভার্ব হয়ে যাবে, এমন কি কোনো কথা আছে? না স্যার, এটা ঠিক। আচ্ছা, চিটের সাথে HCEAT এটা কি হইলো নাকি হইলো না? হয় নাই তো আমি দেখতে পাচ্ছি, লাস্টে ইন্টারচেঞ্জ করে নাই, হয় না, এটা বাদ। তাহলে পরেরটা আনসার, পরেরটার করা দরকার নাই নাকি? নাকি করব? কি আছে? করি। লাস্ট অঙ্ক যেহেতু 11টার মধ্যে শেষ করবো আমরা। PANIC, প্যানিক অর্থ হচ্ছে কি? ব্যথ। APNCI, কারেক্ট। কিভাবে কারেক্ট হইলো? মাঝখানেরটাকে অপরিবর্তিত, ফাইন। আগের দুইটাকে ইন্টারচেঞ্জ, ফাইন। এখানে ইন্টারচেঞ্জ, IC এবং CI, ফাইন, ইন্টারচেঞ্জ। তার মানে এটা কারেক্ট। বুঝিনি এমন কি কেউ আছি? যারা চলে যাচ্ছে তারা মিস করবে, গান শোনাবো আজকে। দেখছেন আমার কাছে স্যার বিদায় এই নিয়ে যাওয়ার জন্যই আগে তো এই পর্যন্ত একটু আগে আসা। 45 জন ছিল, এই যে এখন যখন বললাম যে এটা লাস্ট অঙ্ক, অঙ্ক যখন বুঝে গেছে তারা, তারা কিন্তু বিদায় না নিয়ে লিভ করেছে। যারা মিস করেছে তারা ফেসবুক, তাদেরকে আপনারা মেসেঞ্জারে লোভ দেখাবেন, বলবেন যে আপনারা যারা চলে গেলেন তারা মিস করলেন। জি স্যার, এটা আমি করব। আচ্ছা, গান শোনাবো? ভাইয়া একটা কথা বলি। অবশ্যই স্যার, অফকোর্স। তাসনিয়া তাসনিম স্যার বলেন। আগে দুইটা রেকর্ড কৌতুক বন্ধ বলেন করেন, স্যার। তাহলে তো শুনেই ফেলবে। আচ্ছা, না রেকর্ড থাক, অসুবিধা নেই। ভাইয়া স্যার আগে দুইটা বলছিলাম আমি তো জোকস বলেন স্যার। ভাইয়া জোকস বলবো? বলেন ভাইয়া। জি স্যার। জি স্যার, জোকস ভালো লাগে স্যার। জোকস, জোকস তো আসলে সব কমন জানা জোকস। ভাইয়া আপনি বরং জোকস যদি গানই বলতে শোনান। চাই মানে সত্যিকার আপনি অর্থে বরং হাসতে গানই শোনান ভাইয়া। স্যার কদম আলীর ভয়েসে শুনতে এটা একটা নতুন একটা ফ্লেভার যোগ হবে। হ্যাঁ, মানে কদম আলী স্যারের গানই বেটার। স্যার না, গানই ভালো লাগে। আচ্ছা, কাহিনী বলি তাহলে, ঠিক আছে? আমার জীবনে একটা হাস্যকর একটা মেমোরি বলি। এটা আমি, আমার একটা ব্যাচ ছিল, মেয়েদের ব্যাচ, মানে ইন্টারমিডিয়েটের মেয়ে পড়াইতাম কয়েকটা, ফিজিক্স, 12-14 জন। বাসায় এসে পড়তো। একদিন কথার প্রসঙ্গে বলতো, স্যার একটা জোকস বলেন না, অনেকদিন ধরে জোকস বলেন না। জোক শুরু করছি, বিশ্বাস করবেন না, ওগুলা সবগুলা হাসতে হাসতে মানে কয়েকটা তো পড়ে গেছে মাটিতে, মানে একদম চেয়ার থেকে। আর বুঝেন ওই বয়সের মেয়েরা তো, ছেলেমেয়েরা খুব দুষ্ট হয় না, একটু চঞ্চলতা থাকে, চটপটে থাকে। একটা হাসতে হাসতে হাত পা ছোড়াছুড়ি করে একদম মানে মাটিতে একটা পড়েই গেছে, এটা টাইনা তুলছে অন্যগুলা। আর আমি নিজেও হাসতেছি, যে মানে এটা কিন্তু জোকস না অ্যাকচুয়ালি, এটা আমি এটা আমার জীবনের দেখা একটা ঘটনা, আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা কি বলে অতি প্রাকৃতিক বা অলৌকিক একটা ঘটনা বলা যেতে ভাই পারে। আসলে প্রতিটা মেয়েই ভাই আপনার উপরে হালকা পাতলা দুর্বল ছিল। না, আমি তখনও ম্যারিড। এরা ভাই আগে থেকে ইমব্যালেন্স কাইতে ছিল, এই জন্য আপনি একটু বলছেন আর পড়ে গেছে। দ্যাট ওয়াজ এ নাইস জোকস, থ্যাংক ইউ রাতুল। না, আমি তখনও ম্যারিড ছিলাম, এবং ওই জোকসটা যখন আমি বলি,
ওরা আমার বাসায় এসে পড়তো, ওয়াইফ ছিল পাশের রুমে। তো সে এসে দেখতেছে মানে পড়া বাদ দিয়ে হাসাহাসি করতেছি, সে একটু মনে মনে খেপতেছে, কি মেয়েদের সাথে কি নষ্টি করে নাকি পড়াশোনা বাদ দিয়ে। না, সে আবার জানে যে আমি মেয়েদের সাথে দুষ্টামি করি, মেয়ে না, মেয়েদের বেঁচেও ছেলেদের বেঁচেও সব বেঁচে দুষ্টামি করি, সে জানে। তো সেদিন বেশি হাসাহাসি হয়ে যাচ্ছিল। সে এসে মানে ভাবতেছিল যে কি ব্যাপার, কি কদম আলী কি সত্যি পাগল হয়ে গেল নাকি। তো জোকসটা হচ্ছে, আমার এক বন্ধু ছিল, আমরা তখন ক্লাস 9-এ পড়ি। সেই বয়সটা কিন্তু আরো করা, ক্লাস 6, 7, 8 এর যে বয়সটা, 9-এর যে বয়সটা, ওই বয়সে কিন্তু ছেলেমেয়েরা মানে সামান্য জিনিসেই প্রচুর মজা পায়, হাসে, কৌতূহলী একটা বয়স। তো আমরা হাঁটছিলাম, সঞ্জিত স্যারের বাসায় প্রাইভেট পড়তাম আমি আর সেতু বলতে ছেলে, রাজীব আর কি নাম, ডাকনাম সেতু ছিল। তো আমরা দুজন একসাথে যেতাম। তো একসাথে বাসায় ফিরছি প্রাইভেট পড়ে, হাতের মধ্যে আমাদের খাতা, পকেটে কলম। রাস্তার মধ্যে এমন কাদা হইল, বৃষ্টি হয়ে একেবারে প্রায় হাঁটু পর্যন্ত, মানে হাঁটুর অর্ধেক পর্যন্ত ডেবে যাচ্ছে, এমন এমন এক জায়গায় আছে। এত পিচ্ছিল রাস্তা, কল্পনার বাইরে, মাটির রাস্তা। এখন আমি আর সেতু বিপদে পড়ে জুতা তো খুলেছি, জুতা খুলে বই এক হাতে নিয়ে বুদ্ধি করেছি যে সেতুকে বলছি, তুমি এক হাতে দুইটা ধরো, দুইটা খাতা ধরো, আর আমি এক হাতে আমার এবং তোমার দুইটা স্যান্ডেল ধরি, আর দুজনের হাত ধরে আমরা ব্যালেন্স করে যাই, যেন পড়লে একজন পড়লে আরেকজন ব্যালেন্স করতে পারি। তো খুব সাবধানে আমরা প্যান্ট একদম হাঁটু পর্যন্ত তুলে এক পা করে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এমন সময় রাস্তা নির্জন, আশেপাশে কোনো মানুষজন নাই। হঠাৎ করে দেখি পিছন দিয়া এক মহিলা পেঁচাল পাড়তে বকতে আসতেছে। মহিলা পিছনে তাকাইলাম, তাকায় দেখলাম যে মহিলা হচ্ছে সাথে একটা বাচ্চা হাতে করে ধরে, হ্যান্ডেল হাতে ধরে বাচ্চাকে নিয়ে আসতেছে। তো বাচ্চাটা সম্ভবত নাতি হবে, মহিলার বয়স অনেক প্রৌঢ় হবে, হয়তো 65-70 এর মতো বয়স ছিল মহিলার, বয়স্ক মহিলা। আর বাচ্চাটা একদম ছোট বাচ্চা, হয়তো 2 বছর বা 2.5 বছর হবে, বা 3-4, হাইস্ট 3 বছর হবে। গ্রামের ওই সময় তো 2003 সালের কথা বলছি, 9-এ পড়ি তখন আমি। ওই সময় তো গ্রামের মানুষজন দেখা যায় স্যান্ডেল পরতো না, জানেন, গ্রামের মানুষজন তখন স্যান্ডেল পরতো না। বাচ্চাদেরকে 5-6 বছর, মানে 5 বছরের আগে বাচ্চাদেরকে হাফ প্যান্টও পরাতো না গরিব মানুষরা। এবং গরিব মহিলারা দেখতেন যে একদম যুবতী না হলে মহিলারা বিয়ের পরে আর ব্লাউজ পরতো না, শাড়ি দিয়েই পরতো। ওদের কাছে এটা কোনো ব্যাপার মনে হতো না আর কি। যেমন আদিবাসীরা যেরকম ওড়না পরে না কখনোই, ওদের কাছে কোনো ব্যাপার না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমরা ফানে থাকবো, আমরা কিন্তু অন্যদিকে যাব না। বিষয়টাকে ফান হিসেবে এবং হালকাভাবে নেবেন। আচ্ছা, তো বকতে আসতেছে, আর গ্রামের মানুষজন তো বুঝেনি, নিজের ছেলে মেয়ে, নিজের ছেলের বাপ মা তোরে গালি দেয়, বাপে মায়ের নিজের ছেলের গালি দেয়, খানকির বলা, মানে কি ওই মহিলা নিজে খানকি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মা যদি ছেলেকে গালি দেয় এই অমুকের পোলা, তার মানে কি দাঁড়ায়, আমি নিজে ওইটা। তো বকতে আসতেছে, এই এয়ারপোর্ট। আচ্ছা, আমি আর সেতু দুজন দিকে তাকায় হাসি। সেতু বলতেছে ওমায়া গো, ঠিক আছে। সেতু আমাকে দেখে মানে এই বিষয়টা হাস্যকর হইছে, জিনিসটা হাসি প্রকাশ করার জন্য সেতু বলতেছে ওমায়া গো। আচ্ছা ফাইন, ওমায়া গো। আমরা মিটমিট করে হাসতেছি। এমন সময় দেখলাম যে আমরা তো খুব এক পা করে সন্তর্পণে এগোচ্ছি, ওই মহিলা দেখি যে স্পিডে ঝড়ের বেগে বাচ্চারা নিয়ে আমাদের ওভারটেক করে চলে গেল। সে তো আবার বলে ওমায়া গো, এটা কি ছিল, এটা কি রকেট ছিল নাকি। সমানে পিছলার মধ্যে, মানে তার গায়েই লাগতেছে না, পা একদিকে চাগাচ্ছে, আরেকবার ফেলতেছে তুলতেছে, মনে হয় এই পরেই গেল, এই বুঝি পরেই গেল। আমরা ভাবতেছি এই বুঝি পরেই যাচ্ছে, কিন্তু না, তার গায়ে লাগতেছে না, সে সমানে স্পিডে মহিলা হাঁটতেছে, বাচ্চা ধরে হাতে ধরে। আপনাদের রিয়াকশন গুলো, আপনার হাসিগুলো তো আনমিউট করলে নয়েজ হয়ে যাবে, আপনারা চ্যাটের মধ্যে রিয়াকশনটা বলে মজা পাচ্ছেন কিনা। আচ্ছা, তো সামনে দিয়ে যাচ্ছে, আমি সেটা খুব মজা পাচ্ছি যে মহিলা একদম বকতে ওই নোটির ভূত পড়ে যাচ্ছে লিগা, ভালো করে হাঁটতে পারোস না, আমার হাতে সত্য করে ধরতে পারোস না, এইগুলা বলতে মানে যাচ্ছে। তো একবার হয়েছে কি, আমি বলতেছি এই বেরিটা যদি নিজে পিছলা গায়ে পড়তো আমি খুশি হইতাম, ঠিক আছে। আচ্ছা, বলতে মহিলা পড়ে নাই, কিন্তু ওই যে ইয়েটা আছে না, বাচ্চাটা পুরোপুরি পড়ে গেছে। একদম পড়ে যেতেই মহিলা, তো বাচ্চা তো এইভাবে এক হাত উপরে না, এক হাত ধরা, মহিলা বাচ্চারা এখানে ধরে টাইনা ছেঁচড়ায় নিয়ে যেতেছে বাচ্চা পিছলা হইতেছে, ছেঁচড়ায় নিয়ে যেতেছে মহিলা বাচ্চারে।
সময়ের মনে খুব তারা, ট্রেন ধরবে বোধহয়। বাচ্চা যে পড়ছে, একদম বাচ্চা 2 পা ফাঁক করে একদিকে পড়ে গেছে, মহিলা সাথে সাথে পা দিয়ে তুলে ফেলছে। মানে হচ্ছে কি, বাচ্চা যে পড়ছে সাইড দিয়ে, মহিলা একদম টান দিয়ে তুলছে, মানে বাচ্চা যেভাবে পড়ছে মহিলাও সেভাবেই তুলছে। মানে বাচ্চা দাঁড়ানো ছিল, 2 পা ফাঁক হয়ে পড়ে গেছে, আবার মহিলা টান দিয়ে 2 পা টান দিয়ে তুলে ফেলে, সোজা হয়ে গেছে। মানে এক কথায় যেমন পাপেট শো দেখতেছিলাম আমরা। পুতুল নাচ আছে না, পুতুল যেভাবে একদম সরে যায় আবার উঠে যায়, ঠিক ওইরকম লাগছিল, পুতুল নাচের মতো। আচ্ছা, আমি আর সেতু এমনি তো ব্যালেন্স করা কঠিন কাদার মধ্যে, আমি আর সেতু এই দৃশ্য দেখার পরে মানে হাসতে হাসতে একেবারে, মানে আমরা পড়ে যাচ্ছি মাটিতে, এরকম অবস্থা, ব্যালেন্স হারাই ফেলছি। একটু পরে কি হইলো, মোটামুটি তারা অনেক দূর চলে গেছে, মানে আমাদের যে 3 গুণ স্পিডে তারা হাঁটতেছে, মোটামুটি ভালোই দূরে চলে গেছে। একেবারে বলা যায় যে দৃষ্টিসীমার বাইরে না, দেখতে পাচ্ছি আমরা, কিন্তু অনেক দূর চলে গেছে। তখন হইলো কি, আমরা মানে বাচ্চা আবার পিছলা খাচ্ছে, মহিলা টানে চেষ্টায় নিয়ে যাচ্ছে, আমরা বলতেছি, ইস বেরিটা কি লেখা পড়ে না, যদি বেরিয়ে একবার পড়তো আমরা মসজিদে মোমবাতি দিতাম। তো তখন একবার হইলো কি, বাচ্চাটা আবার পড়ে গেছে, এইবার এমন ভাবে পড়ছে, মানে মহিলা হাতে আর রাখতে পারে নাই, মহিলার হাত থেকে ছুটে পড়ে গেছে। ছুটে পড়তেই মহিলা বাচ্চার পিঠের মধ্যে ওই নোটিশ বোর্ড পরস্কে লিখা বইলে এমন জোরে চোর দিছে বাচ্চার পিঠের মধ্যে, আমি আর সেতু হাসতে হাসতে আমি সেতু ঘোরাঘুরি খাচ্ছি। শুধু তাই না, আরো কি দেখলাম আমরা, শুনেন, আরো মজার কাহিনী শুনেন। মহিলা যে বাচ্চারে তোলার জন্য, চোর দেওয়ার জন্য নিচু হইছে, এমনি তো পরে নাই ব্লাউজ, বয়স্ক মহিলা, মানে কাপড় আঁচলটা খালি ক্রস করে দিয়ে রাখছিল, ওই মহিলার কাপড় শুদ্ধ করে পড়ে গেছে। মানে একেবারে পুরোপুরি কি বলবো, মানে অবর্ণনীয় একটা হাস্যকর একটা ঘটনা। সেতু বলি ভাই, এইবার আর দাঁড়ায় থাকতে পারলাম না, এবার পড়ে গেলাম। আমরা দুইজন এখানে দাঁড়ায়া মিনিমাম 5 মিনিট, আমি আর সেতু 5 মিনিট লাগলো আমাদের, মানে হাসি থামায়া বডি ব্যালেন্স করতে মিনিমাম 5 মিনিট লাগলো। পরে আমরা সারা রাস্তায় গেলে আমরা ওই গল্প করতে করতে আর হাসতে হাসতে গেলাম। শুধু তাই না, এরপরের দিন আমরা স্কুলে গিয়ে এই গল্প বললাম, পোলাপান মানে সব খুব মজা। এবং এরপরে যতবারই সেতুর সাথে আমার দেখা হয়, ততবারই সেতু মনে আছে আমরা কি দেখছিলাম, মানে কথায় কথায় গেলে ওইখানে চলে যাই। এ হচ্ছে আমার লাইফের ওয়ান অফ দা ফানিয়েস্ট মেমোরি। এবার আনমিউট করে আপনাদের অনুভূতি প্রকাশ করেন, কেমন লেগেছে গল্পটা? স্যার অসাধারণ, খুবই মজার ছিল স্যার। জোকস বললে কি এই মজাটা পেতেন? পেতেন না। হ্যাঁ, আমি ভাবতেছি কি, আপনি আর ওই সেতু ভাইয়া ব্যালেন্স করে দাঁড়াইলেন কেমনে? মানে আমি তো শুকনা জায়গার মধ্যে ধপাস ধপাস করে কষ্টে আমরা পড়ি পড়তেছি। নাই, যদিও আল্লাহর রহমতে পড়ি নাই, মানে কি যে আমি কঠিন গল্প ছিল শুনতে শুনতে দাঁড়ায় ভাবছিলাম থাকতে। যে এখন শুনবো যে আপনারাও পড়ে গেছেন, এখন শুনবো আপনারাও পড়ে গেছেন। ভাই আমিও আপনার পরামর্শে ছিলাম। মানে আপনারা আমার এতই শত্রু, হ্যাঁ? আপনারা চাচ্ছিলেন আমরা স্যার পড়ে যাই। আপনি ছিলেন মহিলা পড়ার আশায়, আমরা ছিলাম আপনার পড়ার আশায়। আচ্ছা ঠিক আছে, যাক, ভালো মজা হলো, অনেক ফান হলো তাহলে আজকে। তো ঠিক আছে, 11টা 11 বাজে, বিদায় নিয়ে আমরা দেখা হবে। পরশুদিন পরীক্ষা আছে, ভালো ভাই করে একটা পড়েন। প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই যে ইন্দোচীন, লাওস, ভিয়েতনাম, আরেকটা জানি কি বলছিলেন ভাই? কম্বোডিয়া। কমিটি, ধন্যবাদ ভাই, এটাই ভাই। আচ্ছা, এক লাইন গানও শুনিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এক লাইন গানও শুনিয়ে দেন না। জি স্যার, হাসির পরে গান আসে না দিলেন কিন্তু। দিলেন স্যার। আমি ভাই, মূলত আমি তো কথা জোকস বলতে বলতে চাই নাই, মূলত বলতে চেয়েছিলাম একটা দুঃখের গান, বিদায় বেলার গান। তাসনিয়া তাসিম কিছু বলতে চেয়েছিলেন, বলেন। ভাইয়া আমি তো 2 সপ্তাহ পরে ক্লাস শুরু করেছি, আমি পরীক্ষা কিভাবে দেব সেটা চিন্তা করতেছি। ও আচ্ছা, যারা 2 সপ্তাহ পরে জয়েন করেছেন তাদের আমি বলি পরীক্ষা দেন, আপনার নাম্বার কম পেলে তো এখানে আপনার কোনো পাস ফেল নাই না, তো। আচ্ছা ঠিক আছে। এমন তো হ্যাঁ, আমি না যে পরীক্ষা ফেল দিব করলে। চিন্তা করেছিলাম, কিন্তু আসলে তো পরীক্ষা দিলেও আমি কভার করার চেষ্টা করতেছি। আমার আর 8টা ক্লাস আর কি বাকি আছে, রেকর্ড দেখে আর কি করতেছি। আচ্ছা, মনে করেন যে ভাইয়া নাম্বার, পরীক্ষাটা তো মঙ্গলবারই, তাই না? হ্যাঁ মঙ্গলবার 10টায়।
আমাদের ব্যাপার হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে মানে 60% এর বেশি নাম্বার পাওয়া। 100 এ 60 আপ পাওয়া হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা যে পর্যন্ত যে পরীক্ষাগুলো নিয়েছি, যারা পরীক্ষা দিয়েছেন অর্ধেকের বেশি 60 এর মধ্যে 40 এর বেশি পেয়েছেন। 50 এ 35 এর বেশি পেয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা কম, অ্যাটেন্ডেন্স কম। ম্যাক্সিমামই পরীক্ষা দিচ্ছেন না, অর্ধেক পরীক্ষা দিচ্ছেন, অর্ধেক দিচ্ছেন না। তো এটা একটা সমস্যা। যারা পরীক্ষা দিচ্ছেন অ্যাকচুয়ালি আমি ধরে নিচ্ছি তারাই ট্র্যাকে আছেন। বাকিরা ট্র্যাকে নাই। এটা আমার জন্য একটা দুশ্চিন্তার বিষয়। ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকের হয়তো পরীক্ষা-টরীক্ষা আছে নিজেদের ডিপার্টমেন্টাল পরীক্ষা। কিন্তু এগুলো তো এক্সকিউজ। এই এক্সকিউজ দিয়ে তো বিপিএসসি শুনবে না, আমিও শুনবো না। আপনার ডিপার্টমেন্টাল পরীক্ষার জন্য আপনি আমার এই কোর্সের পরীক্ষা দিতে পারেন নাই। তো যার কারণে পরীক্ষা খারাপ হইছে, প্রিপারেশন নেন নাই। কিন্তু বিপিএসসি কি সেটা শুনবে? শুনবে না। সো আমি আশা করতে পারি আপনারা যে ৫০-৫৫ জন রেগুলার পরীক্ষা দিচ্ছেন এবং ক্লাস করছেন, তারাই আমার রিয়েল স্টুডেন্ট। তাদের কাছ থেকে আমি আশা করি এদের মধ্যে যারা ওই ৬০ এ ৪০ পাচ্ছেন বা 60 to 65% বা তার বেশি পাচ্ছেন, তাদেরকে দিয়ে আমি খুব ভালো কিছু পজিটিভ আশা করি। যারা ১৫ তারিখের পরে জয়েন করেছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করব না যে কেন লেটে জয়েন করলেন বা কেন পরীক্ষা দিলেন না বা কেন নাম্বার কম পেলেন, জিজ্ঞেস করব না। কিন্তু যারা ১৫ তারিখের আগে থেকে ক্লাস করছেন, তারা প্লিজ একটু স্টাডি করে পরীক্ষা দিয়েন। আমি কিন্তু আপনাদের নাম্বারগুলো দেখি যে কে কত পেলেন, কেন কম পেলেন। ঠিক আছে? সো ট্রাই টু বি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার। আপনাদের সাকসেস কিন্তু আমার সাকসেস, মনে রাখবেন। আপনারা ভালো করলে আমি বলতে পারবো আমার কোচিং আমি পড়িয়েছিলাম ১০০ জনকে, ৬০ জন কোর্স কন্টিনিউ করেছে। এর মধ্যে ৩০ জন চান্স পেয়েছে। 50% সাকসেস রেট। আমি গর্ব করে বলতে পারবো। আর আপনাদের ফেইলিউর কিন্তু আমার ফেইলিউর, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। এবার বিদায় বেলার গান। ভাইয়া। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছ যে কাছে, আখি বলে কত দূরে। কে শুনেছেন এই গান? শিল্পীর নাম কি কেউ জানেন? না স্যার। জগন্ময় নৃত্য, জগন্ময়, জগৎ প্লাস ময় সন্ধি পড়াইছে না স্যার? জগৎ প্লাস ময়, জগৎময়, চিৎ প্লাস ময়, চিন্ময়, মৃৎ মানে মাটি, মৃৎ প্লাস ময়, মৃন্ময়। আচ্ছা, না কষ্টের গান গাইবো না, একটা সুখের গান গাই। পৌষ মাস চলে যাচ্ছে, এই সুযোগ আর পাবো না। কষ্টের গান সবসময় কষ্টের গান গাইবো একদম কোর্সের শেষের দিকে। ভাইয়া বেশি কষ্টের গান গায়েন না। ভাবি তাইলে আবার দৌড় দিয়ে আবার দেখতে আসবে যে আমি তো কিছু করি নাই, তাহলে কেন কষ্টের গান গাচ্ছি? না, সুখের গান গাইবো একটা। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, অনুযোগ কার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া না এলে, অনুযোগ কার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া না এলে, ব্যথার না ব্যথার মাঝামাঝি কোনো রং, চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো,
ফিরে আর আসবে কি কখনো। এটা হচ্ছে মান্নাদের গান। আর মান্নাদের গান গাওয়া পৃথিবীর সবচেয়ে টাফেস্ট জব আমার মনে হয়। সবচেয়ে কঠিন মান্নাদের গান গাওয়া। কিশোর কুমার বলেন বা কুমার শানু বলেন, হেমন্ত বলেন, ওদের গান গাওয়া যায়, কিন্তু মান্নাদের গান গাইতে গেলে এত পরিমাণ গলার কারুকাজ তার অসম্ভব। বড় বড় শিল্পীরাও মান্নাদের গান গাইতে গিয়ে হিমশিম খেয়ে যায়, তার ধরা খেয়ে যায়। আর সেখানে আমি তো 2 ঘন্টা কথা বলার পরে, লেকচার দেওয়ার পরে গান গাওয়ার প্রশ্নই আসে না। আপনারা কি জানেন সেমন্তী ম্যাম যে ভালো গান গায়? খুব ভালো গান গায়, একেবারে ক্লাসিক গান গায়। আপনারা আজকে জানলাম ভাইয়া, আরেকদিন ক্লাসের মধ্যে ম্যাডামের গান হবে। হ্যাঁ, ম্যামকে ধরবেন। আজকে ম্যামের ক্লাস নেওয়ার কথা ছিল, ওনার আম্মু অসুস্থ, এই জন্য ক্লাসটা নিতে পারেননি আর কি। ওনার আম্মুর জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটু মানে ছবি তুলে কি খাতায় দিতে পারবো অ্যান্সারটা পরীক্ষার দিন? হ্যাঁ, আমি ওটা ঠিক লিখে আছে, লিখে জমা দিতে চাচ্ছিলাম, কারণ আমি ঠিক হলো আছে, বিভিন্ন ঝামেলার কারণে ইটা প্রিন্ট করতে হয়নি, ওএমআরটা প্রিন্ট করতে হয়নি। পরীক্ষা তো পরশুদিন, আরো 2 দিন সময় আছে, এর মধ্যে প্রিন্ট করতে পারবেন না না? এই একটু থিসিস নিয়ে একটু তাড়াহুড়ার ভিতর ও দিয়ে আচ্ছা আচ্ছা যাচ্ছে আচ্ছা, আমার ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ফাইন, ওকে ফাইন। ভাই কিছু ব্যাপার আনসারটা না। কেমনে দিতে হবে ওএমআর এ ফিল আপ করার পরে? ছবি তুলে দিয়ে দিবা। কমেন্টে? হ্যাঁ, কমেন্টে পোস্ট দিব, সেখানে কমেন্ট করে দিবা। আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।